আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাস। আপনাদের সাথে এর আগেও একটা ক্লাস হয়েছিল। কাকে আগে দেখতে পাচ্ছি? কানিস ফাতিমাকে দেখতে পাচ্ছি, তর্জুমান আখতার লিজাকে দেখতে পাচ্ছি, তারপর তন্নি আখতারকে দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ, তাপর দাস, সৃজন, নুসরাত, অনেককে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। এর মধ্যে তো একটা ছুটি কাটিয়ে ফেললাম আমরা, পূজার ছুটি। তো যাদের দুর্গাপূজা ছিল আশা করি এনজয় করেছেন আপনাদের ধর্মীয় উৎসব। তো আজকে আমাদের জব রিক্রুটমেন্ট টেস্টের যে প্রিপারেশন ক্লাস মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে, তার ম্যাথের সেকেন্ড ক্লাস। আজকে আমাদের লেকচার 2, আর আমাদের টপিক হলো অ্যাপ্লিকেশন অফ পার্সেন্ট কনসেপ্ট। আসলে পার্সেন্টকে আমরা অনেকগুলো লেকচারে ভাগ করে ফেলি, অনেকগুলা আলাদা সাবটপিক করে ফেলি, যে মনে যেন পার্সেন্ট একটা এমন ভাবে আমরা আলোচনা করি মনে যেন পার্সেন্ট একটা কনসেপ্ট, প্রফিট লস বা ইন্টারেস্ট আরেকটা কনসেপ্ট। না, আসলে প্র্যাকটিক্যালি এগুলো সবগুলো একটা একটার সাথে লিঙ্ক, মূলত সবগুলোই পার্সেন্টের কনসেপ্ট। হ্যাঁ, তো তাহলে আজকে আমাদের পার্সেন্টের অ্যাপ্লিকেশন ক্লাসের আমরা কি কি আলোচনা করব? আমরা প্রফিট লস সংক্রান্ত, যেহেতু প্রফিট লস সাধারণত আমরা পার্সেন্টে ক্যালকুলেট করি, সেটা আলোচনা করব। আর ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। অনেকে সালাম পাচ্ছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির। আপনারা তো এর মধ্যে আমাকে হয়তো চিনেন, আমি যেহেতু আগেও কিছু ক্লাস নিয়েছি এখানে। তো যাদের জন্য আজকে প্রথম ক্লাস, তাদের জন্য আমার এখানে একটা পরিচিতি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে দেওয়া আছে আমার নাম, আমি পড়াশোনা কোথায় করেছি এবং আমি কি কি পড়াই, এ নিয়ে একটা পেজ এখানে আছে। তো আমরা দেরি না করে আমরা সরাসরি, ইরফান সাইফ আছি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, আল্লাহর রহমতে। তাহলে আমাদের সালাম দোয়ার পালা শেষ, এখন আমরা ক্লাস শুরু করলাম। এখন থেকে আর কোনো সালামের দিকে আমি তাকাবো না। তাহলে আমরা আজকে এখন একটা ম্যাথ কোশ্চেন দিয়ে শুরু করি, ওয়ার্ম আপ কোশ্চেন। কোশ্চেন যেহেতু লিখেছি মানে ওয়ার্ম আপের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি। তাহলে এখানে বলা হয়েছে যে প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ এ ওয়াচ was 420 টাকা. What is the current cost of the price? What is the current cost price of the watch if its price has been reduced by 25%? আশা করি প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছেন। তো শুরুতে আরেকবার মনে করিয়ে দিই, আমরা মোবাইলটা যদি এভাবে ল্যান্ডস্কেপে ধরি তাহলে আমরা প্রশ্নটা ভালো করে দেখতে পাবো। আর আমার জন্য এবং আমি সবার জন্য মনে করি যে আসলে আমাদের জন্য সুবিধা হবে যদি আমরা ব্ল্যাক স্ক্রিনে করি। মানে আসলে তো এখানে ব্ল্যাক বোর্ডের মতোই আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখছি, যেটা ব্রাইট স্ক্রিন হলে একটু অসুবিধা হয়ে যায়। এবং লিখছি এবং আমার কোশ্চেন গুলো একটা পর একটা আসবে এবং এখানেই আমি অঙ্কটা করব। এটা আমার বোর্ড, এটা আমার ব্ল্যাক বোর্ড। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি বলেছে, সবার কাছ থেকে আমি অ্যান্সার চাই এটার, যে একটা ঘড়ির দাম আগে ছিল কত টাকা? ঘড়ির দাম আগে ছিল 420 টাকা। এখন এটা প্রাইসটা কত কি করা হয়েছে? এটা প্রাইসটা 25% কমানো হয়েছে। এই কমানো হওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে রিডিউস প্রাইসটা কত? হোয়াট ওয়াজ দ্য কারেন্ট কস্ট অফ দ্য কারেন্ট কস্ট প্রাইস? কারেন্ট প্রাইস দিলে হবে অফ দ্য ওয়াচ ইফ ইটস প্রাইস হ্যাজ বিন রিডিউসড বাই 25। তাহলে আমরা আমাদের আগে ছিল কত টাকা? আগে ছিল আমাদের 420 টাকা, এটা লিখলাম। এই 420 টাকার কি অবস্থা হবে? সেটা আগে ছিল 100 ভাগ, এখন কিন্তু 25 ভাগ কমে গেছে। তো 25 ভাগ কমলে 100 ভাগ থেকে 25 ভাগ কমলে কত হয়? এটা আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি যে আমি আসলে এখানে কিভাবে জিনিসটা পাচ্ছি। 100 ভাগ থেকে 25 ভাগ কমে গেলে 75 ভাগ থাকে। তার মানে প্রাইসটা হয়ে গেল 100 ভাগের 75 ভাগ। কার 100 ভাগের 75 ভাগ? আগের প্রাইসটার। আগের প্রাইসটা কত? 420। সুন্দর একটা প্রাইস বলতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি 25 দ্বারা কাটি তাহলে এখানে 3, আর 25 দ্বারা কাটলে এখানে 4,
আর এখানে যদি কাটি তাহলে আমরা পাবো 105। তাহলে এখন গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, আমাদের অ্যান্সার হবে 315। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। আসলে এগুলা আপনারা পারেন আমি জানি, তারপরেও আমাদের প্রথম দিকে একটু সহজ থেকে আমরা ধীরে ধীরে ডিফিকাল্টে যাব, কারণ ক্লাসে কেউ কেউ মাঝখানে জয়েন করে, সো তাদের জন্য মানে তারা যেন অপেক্ষাকৃত ইম্পর্টেন্ট প্রবলেমগুলো যেন কি না করে, মিস না করে, এই জন্য এই ব্যবস্থা। তো ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেন, তাহলে ল্যান্ডস্কেপে ধরে কোশ্চেনটা পড়ে নেন ভালো করে। কোশ্চেন আমি দিয়ে ফেলেছি, বলা হচ্ছে ইউ ক্যান নাও বাই 5 more mangoes with টাকা 75 due to a reduction in price by 20%। মানে বলা হচ্ছে আপনি 75 টাকা নিয়ে যদি আপনি কি কিনতে যান, আম কিনতে যান, তাহলে আগে যতটা আম পেতেন তার চেয়ে কিন্তু এখন 5টা আম বেশি পাবেন। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজটা এখানে আমটা বড় হাতের হয়ে গেছে, আসলে ছোট হাতের হওয়া উচিত, ম্যাঙ্গোজ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে সবার কাছ থেকে আমি এখানে অ্যান্সারটা আশা করছি এটা খুব ঝটপট সহজে করে ফেলা যায়, খুব ঝটপট সহজে করে ফেলা যায়। আমি সবার কাছ থেকে অ্যান্সারটা আশা করছি। সবাই আমাকে দিয়ে একটু মানে মানে আমার ভালো লাগবে যদি আপনার কাছ থেকে অ্যান্সারটা পাই। তাহলে আবারও প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 75 টাকা দিয়ে আগে যতটা ম্যাঙ্গো পাওয়া যেত এখন তাতে 5টা বেশি পাওয়া যায়, কেন? প্রাইস 20% কমে গেছে। এখন বলা হচ্ছে এই 20% কমার পরে ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ম্যাঙ্গোজ, মানে 1 ডজন কলার দাম বলেন। হ্যাঁ, একটা অ্যান্সার পেয়েছি, কারেক্ট কি রং সেটা আমরা পরে দেখবো। আরেকটা পেলাম, আরেকটা পেলাম, আরেকটা পেলাম, আরেকটা পেলাম। গুড, তাহলে দেখা যাচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছি। ভেরি গুড। তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি? আমাদের এখানে ব্যাপারটা হলো যে এই যে আমি 5টা কলা বেশি পেলাম, এটা কি দোকানদার আমাকে মাগনা দিল? মোটেই না। তাহলে 5টার দাম আমি কিন্তু পরিশোধ করেছি। কিভাবে পরিশোধ করেছি? 5টার দাম আমি পরিশোধ করেছি। কিভাবে পরিশোধ করেছি? ওই যে প্রাইস কমার কারণে 75 থেকে কিন্তু আমার যত পার্সেন্ট কমেছে তত পার্সেন্ট টাকা বেঁচে যাওয়ার কথা। তার মানে 100 ভাগের 20 ভাগ, যেহেতু 20% কমেছে, 20% মানে তো 100 ভাগের 20, তাহলে 100 ভাগের 20 ভাগ কমে যাওয়ার কথা। তাহলে ওইটাই হলো আসলে আমার 5টা কলার দাম। মানে দোকানদার তো আমাকে মাগনা 5টা কলা দেয়নি, তিনি আমার টাকা দিয়ে আমাকে কলা দিয়েছেন। আমার টাকাটা আসলো কোত্থেকে? এখন কলার দাম যেহেতু 20% কমে গেছে, তাহলে আগে যত কলা কিনতাম সেটা কিনলে কিন্তু আমার টাকা 20% বেঁচে যেত। ওই বেঁচে যাওয়ার টাকাটা হচ্ছে এটা, 75 এর 20%, এবং এটা দিয়ে আমাকে 5টা কলা দেওয়া হচ্ছে। তাহলে আমি এখানে হিসাব করে ফেলি। তাহলে এখানে 20 দ্বারা কাটলাম, 5 হলো, 5 দিয়ে কাটলে 15 হলো। তাহলে এখানে কত হলো? 5 দিয়ে কাটলে 5 15 75। হ্যাঁ, তাহলে 5টার দাম আমরা পেলাম 15 টাকা। এটা কিন্তু টাকা। 5টার দাম 15 টাকা। তাহলে একটার দাম নিঃসন্দেহে আমরা মুখে মুখে বলে ফেলতে পারি যে একটার দাম হলো আসলে 3 টাকা। যে 5টার দাম যেহেতু 15 টাকা, তাহলে একটার দাম 3 টাকা। আর আমাদের চেয়েছে 1 ডজনের দাম, তাহলে 1 ডজনের দাম আমরা পেয়ে যাচ্ছি 36 টাকা। 36 টাকা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে যেহেতু আমি সবার ভালো পার্টিসিপেশন পাচ্ছি, তাহলে আমি ধরে নিতে পারি আমাদের এই অঙ্কের আলোচনা এখানেই যথেষ্ট। তো আমি এটা মুছে দিলাম এবং আমি পরবর্তী লেকচারে চলে গেলাম, পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। এখন হলো আমাদের মিক্সিং প্রোডাক্টস অফ ডিফারেন্ট প্রাইসেস। এখন আমরা একটা অঙ্ক করব, মিক্সিং প্রোডাক্টস অফ ডিফারেন্ট প্রাইসেস। ভেরি গুড। মানে ভিন্ন ভিন্ন প্রাইসের প্রোডাক্টকে মিক্স করা, দ্রব্যকে মিক্স করা। এখানে প্রোডাক্টস মানে হলো গুডস, যেটাকে আমরা বলি দ্রব্য। তাহলে দ্রব্যকে মিক্স করব আমরা ভিন্ন ভিন্ন প্রাইসে। তাহলে দেখি আমরা মিক্স করে দেখি। এই কোশ্চেনের অ্যান্সার চাই আপনাদের কাছে দ্রুত।
এই কোশ্চেনের অ্যান্সার আপনাদের কাছে দ্রুত চাই। কোশ্চেনটা পড়ে ফেলেন। বলা হচ্ছে মিস্টার আলফ্রেড buys 2 lots of mangoes. আচ্ছা, the first lot cost him টাকা 300 per dozen and the second টাকা 500 per dozen. He sold all the mangoes at টাকা 400 per dozen. Find his profit or loss percentage if he traded equal quantities of mangoes of each of the lots. হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা করে ফেলি, আমরা এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার চাই সবার আগে, দ্রুত করে ফেলেন। তাহলে কি বললো, আমরা যদি একটু ভালো করে প্রশ্নের দিকে তাকাই, আলফ্রেড 2 ধরনের ম্যাঙ্গো কিনেছেন। প্রথম লটের দাম পড়েছে পার ডজনে 300 টাকা, পরের লটের দাম পড়েছে পার ডজনে 500 টাকা। তিনি কিন্তু সবগুলা ম্যাঙ্গো গড় পড়তা তিনি কি করলেন, তিনি 400 টাকা দরে বিক্রি করলেন। এখন আমাদেরকে বলেছে যে তিনি যদি উভয় লট থেকে সমান সমান কিনে থাকেন, উভয় লট থেকে সমান সমান কিনে থাকেন, তাহলে কিন্তু তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে বা কত পার্সেন্ট লস হবে। আমরা আমাদের অ্যান্সারের মধ্যে আজকের এই প্রথম আমরা একটা ডিসএগ্রিমেন্ট দেখতে পাচ্ছি। এই প্রথম একটা ডিসএগ্রিমেন্ট দেখতে পাচ্ছি। যেমন কাবিল হুসাইন উনি লিখেছেন 0%, কিন্তু সুজন সেন উনি লিখেছেন 6.67% লস। তারপর ইন্দ্রনীল আকাশ ধরবে, ইন্দ্রনীল আকাশ উনি 0% বলেছেন। হাফিজুর রহমান অনেকে 0% বলেছেন, অনেকে বলেছেন হ্যাঁ, অনেকে 0% বলেছেন। আসলে দেখেন এখানে কিন্তু একটা জিনিস পার্থক্য, আমরা যদি একটু পরের কোশ্চেনে গিয়ে দেখবো যে ব্যাপারটা একটু অন্যভাবে হয়েছে। তো এই কোশ্চেনটা আগে দেখি, এখানে কিন্তু প্রত্যেক লটে সমান ম্যাঙ্গো, তার মানে এখানকার যদি 1 জোড়া হয় এখানকারও 1 ডজন হয়, 300 টাকার দামের যদি 1 ডজন হয় এখানকার 1 ডজন, ওইখানে যদি 2 ডজন হয় ওইখানেও 2 ডজন। তাহলে তো 1 ডজন নিলে গড় দাম হয়ে যায়, গড় মানে এভারেজ কস্ট দাঁড়ায়। আমরা এভারেজটা কেন করছি, কখন আমরা এভারেজ করব ভালো করে খেয়াল করেন, যখন দ্রব্যের কোয়ান্টিটি সমান। আরেকটা হতে পারতো টাকা সমান হলে কিন্তু আমরা করতে পারবো না। দ্রব্যের কোয়ান্টিটি যখন সমান হবে, এই যে ইকুয়াল কোয়ান্টিটি অফ ম্যাঙ্গোজ, এটা যখন সমান হবে, তাহলে আমরা এভারেজ কস্ট আমরা বলবো ওই 500 এবং 300 যে এভারেজ, 500 এবং 300 এভারেজ, এটা তো আর করে দেওয়ার দরকার ছিল না, তারপরে আমি করে দিয়েছি 400 টাকা পার ডজন, 400 টাকা পার ডজন, এই ডিজেড দিয়ে ডজন বোঝাচ্ছি। তাহলে তো দেখা গেল এভারেজ কস্ট যত, সেলিং প্রাইস এসপি দিয়ে আমরা সংক্ষেপে লিখলাম, এসপি হলো তো 400 টাকা পার ডজন। তার মানে তো তিনি কোনো প্রফিটও করছেন না, লসও করছেন না, ওয়েল ডান, ভেরি গুড। তার মানে আমাদের অ্যান্সার হবে 0% প্রফিট। অঙ্কের পার্থক্যটা হলো এই জায়গায়। এখন দেখবেন আমি শুধু এই জায়গাটা চেঞ্জ করে দেবো, এই ইফের পরের অংশটা চেঞ্জ করে দেবো, বাকি সবকিছু একই থাকবে। দেখেন কি হয় ঘটনা। তাহলে এইবার দেখেন ঘটনা কি হয় এইবার। হ্যাঁ, আশা করি কোশ্চেনটা চলে গেছে আপনাদের। সবুজ কালিতে লেখা দেখতে পাবেন আপনারা, সবুজ কালিতে লেখা। এখানে বলা হয়েছে একই ব্যক্তি, এবার again Mr. Alfred buys 2 lots of mangoes. The first lot cost him টাকা 300 per dozen and second টাকা 500 per dozen. He sold all the mangoes at টাকা 400 per dozen. জিজ্ঞেস করলো find his profit or loss percentage if he spent the same amount of money. আগে ছিল same quantity of mangoes, আর এখানে হয়েছে same amount of money। তার মানে মানির কোয়ান্টিটি সেম হওয়া আর ইয়ের কোয়ান্টিটি সমান হওয়া কিন্তু এক জিনিস না, এখানে একটা বিশাল পার্থক্য আছে। হ্যাঁ, টাকা সমান হওয়া আর দ্রব্যের পরিমাণ সমান হওয়া,
এটা কিন্তু এক জিনিস না, তাহলে এটার উপর নির্ভর করে কিন্তু অঙ্ক আলাদা হয়ে যায়। একটা এক এক নিয়মে, একটাতে এক এক কাজ করতে হয়। তো আসলে আমরা লজিক্যালি আগাই। তাহলে আমরা 500 আর 300 এটার একটা এভারেজ, একটা এলসিএম করে ফেলি, অর্থাৎ এমন একটা সংখ্যা নিই যেটা 500 দ্বারা বিভাজ্য, 300 দ্বারা বিভাজ্য। বলেন তো সেটা কত হতে পারে? তো 100টা হাতে থেকে যাক, তাহলে 3 আর 5 এর লসাগুলো 15, তার মানে 1500। এটা হলো কস্ট 1, এটা হলো কস্ট 1। তাহলে কস্ট 2 কি দাঁড়াবে? কস্ট 2 দাঁড়াবে একইভাবে 1500। তাহলে আমাদের টোটাল কস্ট কত দাঁড়ালো? টোটাল কস্ট দাঁড়ালো আমাদের 3000। এখানে কিন্তু এটা 1500 লিখেছি, 3000 দাঁড়ালো। 3000 হলো। এখন দেখেন এখানে যদি ডজন হিসাব করি, এখানে জাস্ট ডজন অর্থাৎ সংখ্যাটা হিসাব করলাম, তাহলে এই ইয়ের কত করে দাম? 300 করে দাম। তাহলে কয় ডজন পাবো? 5 ডজন পাবো। মানে ছক করতে হবে না, জাস্ট এখানে আমি বোঝানোর সুবিধার জন্য সাথে সাথে লিখে ফেলছি। আর এখানে কত ডজন পাবো? এখানে পাবো 500 টাকা করে, যেহেতু 3 ডজন পাবো। তাহলে মোট কত ডজন হলো? 8 ডজন। এটা হলো কস্ট। এবার 8 ডজনকে আমরা বিক্রি করব 400 টাকা দরে। তাহলে 400 টাকা দরে বিক্রি করলাম। 400 টাকা দরে বিক্রি করলে কত পাবো? 3200 টাকা। 3200 টাকা। তাহলে আমার প্রফিট এবার হিসাব করেন, এটা ছিল কস্ট, এটা ছিল কস্ট, এই 3000 টাকা হলো কস্ট, আর এটা হলো আমাদের সেলিং প্রাইস। তাহলে আমরা প্রফিট পেয়ে গেলাম, প্রফিট সংক্ষেপে লিখলাম, আচ্ছা পুরোটা লিখি, প্রফিট পেয়ে গেলাম। তাহলে কত? ডিফারেন্স করলে 200। এখন এই 200 কে পার্সেন্ট করতে হবে। পার্সেন্টেজ প্রফিট কেমনে বের করব? পার্সেন্টেজ প্রফিট শুধু পিটা লিখলাম, পার্সেন্টেজ প্রফিট হলো 3000 ভাগের 200 ভাগ। দ্যাটস ইট। তাহলে 0 0 কাটা, এটা পার্সেন্টে আসবে, 0 0 কাটা। এখন 20 কে 3 দ্বারা ভাগ করলে যা হয়, তো আমরা জানি 20 কে 3 দ্বারা ভাগ করলে 6.67 আসে। 6.67%। এটা কি লস নাকি প্রফিট? এটা অফকোর্স এটা প্রফিট। তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা। এখানে একটা শর্টকাট, যখনই আপনি দেখতে পাচ্ছেন এখানে 300 আর এখানে 200, তাহলে 3 ভাগের 2 তে এমনিতেই 6.6%, এবং এটা যেহেতু প্রফিট, মানে এই ক্যালকুলেশনটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারতেন। কি বলেছে খেয়াল করেন, এখানে যেহেতু 300 আর এখানে 200, তার প্রফিট হলো আমরা বলতে পারি 30 ভাগের 2 ভাগ। এখানে কিন্তু নিচে 3 উপরে কিন্তু 2 আছে, তার মানে এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ 6 সমস্ত 6 ভাগের 3 ভাগের 2 বা 6.67 এরকম একটা ব্যাপার চলে আসে। এবং এখানে যেহেতু প্রফিট, তাহলে লস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। ভেরি গুড, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে গেলাম পরের কোশ্চেনে। এবার হলো মেকিং প্রফিট অ্যাট ডিফারেন্ট রেট অন ডিফারেন্ট সেলস। এবার আমাদের টপিক হলো যে আমরা কি করব? লাভ করব এক এক বিক্রির উপর এক এক। মানে মনে করেন সকালে অন্তর, আমি যেহেতু নতুন কোশ্চেনটা শুরু করেছি, তাহলে মানে সময় থাকলে আমি পরে বলবো, কিন্তু আপনার জন্য আরেকটা অপশন আছে, যেহেতু এটা রেকর্ড থাকবে, আপনারা আরেকবার দেখে নেবেন। আর আরেকবারের ব্যাপারটা একটু আগে বললে ভালো হতো, আমি ওয়েট করেছিলাম। আচ্ছা, কেউ একজন মনে হয় লাইক দিয়েছেন, তার মানে আমি বলতে চাচ্ছি তাহলে তারও ইয়ে হবে। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, আগের অঙ্কটা আরেকবার বলি। তাহলে প্রথমটা 300 টাকা, পরেরটা 500 টাকা। টাকা কিন্তু সমান থাকতে হবে। তাহলে টাকা সমান রাখার জন্য সংক্ষেপে এমন একটা টাকা নেন যেটা 300 দ্বারা ভাগ করা যায়, 500 দ্বারা ভাগ করা যায়। আপনি যদি অন্য যে কোনো টাকা নেন, আপনার ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে। এমন একটা টাকা নেন, তাহলে 300 500, 100টা একদিকে রেখে দেন, 3 আর 5, তার মানে 300 কে 5 দ্বারা গুণ করেন, মানে 300 কে 5 দ্বারা গুণ করেন আর 500 কে 3 দ্বারা গুণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন 300 কে 5 দ্বারা 1500, যা আসলে লসাগু আর কি, আসলে ব্যাপারটা হলো লসাগু। আর 500 কে 3 দ্বারা, এইটাও একটা থিঙ্কিং এর আরেকটা ওয়ে। তাহলে এখানে কিন্তু আমরা ডজনটা পেয়ে গেছি, এটা তাহলে 1500 টাকা। আর দেখেন এখানে তাহলে 305 ডজন, আর এখানে পেয়েছি 3 ডজন। অর্থাৎ টাকাটা সমান করার বুদ্ধি করেন। হ্যাঁ, আমরা যে 1500 নিয়েছি, এটা হলো 300 500 লসাগু বা এলসিএম। তাহলে দেখেন এটা 8 ডজন, 8 ডজনের খরচ পড়েছে, এটা কিন্তু খরচ 3000 টাকা।
আর 8 ডজন 400 টাকা হিসাবে বিক্রি করলে 8 ডজন 400 টাকা হিসাবে বিক্রি করলে 3200 টাকা, 3200 টাকা। তাহলে 3200 টাকা 8 ডজন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের প্রফিট হলো, আমাদের পি মানে প্রফিট বুঝাচ্ছি 200 টাকা। তাহলে পার্সেন্টেজ প্রফিট হলো, আমরা বলবো পার্সেন্ট করতে গেলে কি কার সাপেক্ষে করব? হ্যাঁ, ইউজুয়ালি আপনাকে যদি অন্য কোনো শর্ত না দিয়ে দেয়, আপনাকে যদি অন্য কোনো শর্ত না দিয়ে দেয়, তাহলে প্রফিটের পার্সেন্টটা হবে অবশ্যই কস্টের উপরে, এবং সেটা হলো আমাদের 3000। তাহলে 3000-এর উপর 200 ইন্টু 100। তো যাদের এখনো প্রশ্ন রয়ে গেছে তারা ঝটপট বলে ফেলেন, যেখানে দরকার আমি সেখানে। আপনাদের প্রশ্ন আর কোথাও কনফিউশন আছে কিনা দেখেন, তার মানে আলটিমেটলি 20/3। হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে এখন কনফিউশন শুনতে চাই। আপনাদের হয়তো প্রশ্ন জাগবে যে আমি এখানে 1500 কোথায় পেলাম। আসলে 1500 হলো আগের বার যেটা দেখিয়েছিলাম। আপনারা আবার দেখবেন, যাদের বুঝতে অসুবিধা হয় তারা আবার ভিডিওটা রিওয়াইন্ড করে পরে ক্লাসের শেষে দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। তাহলে আমি বলেছি 300 আর 500 লসাগু 1500, তার মানে টাকা সমান রাখার জন্য আমরা 1500। 1500-ই যে ধরতে হবে এমন কোনো কথা নেই। 1500 জায়গায় 1500 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা ধরলো কিন্তু আপনারা একই বেনিফিট পাবেন। তাহলে 1500 ছোট সংখ্যা, সেদিক থেকে ভালো। হ্যাঁ, লসাগুর ব্যাপারটা হলো আপনি ওই বিভাজ্য টাকাটাকে সমান রাখার জন্য এমন রাখতে যাচ্ছেন যেন ফ্র্যাকশন না আসে, এমন সংখ্যা রাখতে যাচ্ছেন যেন আপনার ওই ডজনটা গোটায় গোটায় হয়, না হয় আপনার ক্যালকুলেশন স্লো ডাউন হয়ে যাবে। এমন না যে আপনার যদি ফ্র্যাকশন এসে যে আপনি হিসাব করতে পারবেন না, অবশ্যই একইভাবে হিসাব করতে পারবেন এবং একইভাবে রেজাল্ট আসবে, কিন্তু ব্যাপারটা হলো তখন আপনার হিসাবটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, লসাগু করতে হবে। এটা কখন বুঝবো? এই যে যখন একটা সমান, আপনি একটা সমপরিমাণ নিয়ে করবেন, তার মানে একটা 300 টাকা ধরে আর 500 টাকা, তাহলে এমন একটা সমান টাকা নেন যেন আপনার ডজনটা সমান আসে। তাহলে কখন ডজনটা যেন মানে পূর্ণ সংখ্যা হয়। তাহলে ডজন পূর্ণ সংখ্যা হবে কখন? দুই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে কখন? যখন 300 দ্বারা বিভাজ্য, 500 দ্বারা বিভাজ্য, উভয়ের দ্বারা যখন বিভাজ্য হইতে হয় সেই ক্ষেত্রে লসাগু নেবেন। যেখানে উভয়ের দ্বারা হ্যাঁ, এটা উভয়ের দ্বারা যদি বিভাজ্য হইতে হয় তখনই আপনি লসাগুতে যাবেন। আপনি অন্য কোনো প্রাইস ধরতে পারতেন, কিন্তু সেখানে আপনার হিসাবটা একটু লম্বা হয়ে যেত। ঠিক আছে, ডজনটা আপনি এত ইজিলি যে এখন 5 আর 3 8 এইভাবে যখন পেয়ে যাচ্ছেন, কথা আপনি যদি 700 ধরতেন, 300 ধরতেন, 400 ধরতেন, 1000 ধরতেন, তাহলে দেখা যেত একটা হয়তো ভাগ যেত, আরেকটা যেত না, বা কোনোটা যেত না, তখন ওইগুলা যোগ করতে আপনার আবার দেরি হয়ে যেত। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এখানে আমার 1500 ধরার উদ্দেশ্য হলো আমি এমন একটা সংখ্যা নিচ্ছি যেন আমার ডজন যেটা আসে সেটা যেন গোটা গোটা সংখ্যা হয়, সেখানে যেন কোনো ভগ্নাংশ না থাকে। তো ঠিক আছে, তাহলে এটা আমি ছাড়লাম। তাহলে লসাগুর কনসেপ্টটা কি? লসাগু হলো একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হলে সেখানে ওই সংখ্যাগুলো লসাগু নিতে হয়, এটা হলো ব্যাপার। এখানে যেহেতু আমাদের বিভাজ্য হলে সুবিধা, এই জন্যই আমরা বিভাজ্যতার কথা চিন্তা করেছি এবং লসাগু নিয়েছি। গুড। এখন হলো মেকিং প্রফিট এট ডিফারেন্ট রেট অন ডিফারেন্ট সেলস। আমাদের হলো আমরা ভিন্ন ভিন্ন বিক্রির উপর ভিন্ন ভিন্ন প্রফিট করছে। অনেক সময় দেখা যায় দোকানদাররা একটু সকালবেলা হয়তো কেউ প্রফিট বেশি করে বা কম করে, আবার বিকালবেলা উল্টাটা করে। প্রথমে কাস্টমার ধরার জন্য প্রফিটটা কম করে, বিকালে সেটা প্রফিটটা টার্গেটটা পোষায় নাই। আবার অনেকে আছে না, যা প্রফিট করবে শুরুতেই করে ফেলে, তাহলে পরে আবার বিক্রিটা বিকালবেলা বেড়ে যায়। আবার এটা কাস্টমার উপর ডিপেন্ড করে, তো অনেক কিছু। তাহলে এরকম একটা ক্ষেত্রে আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করি। A company makes a profit of 5% on its first 1000 of sales each day. প্রত্যেক দিন প্রথম 1000 টাকার উপর কোম্পানি 5% প্রফিট করে, and 4% on all sales in excess of টাকা 1000 for that day. মানে ওই দিনের 1000 টাকার উপর আর যত বিক্রি হবে সেটার উপর 4% করে। এখন বলা হচ্ছে what would be the profit of the company in a day when sales are, মানে সেলস এর ফিগারটা হলো 6000 টাকা 6000, মানে কোম্পানি যদি দিনে টোটাল 6000 টাকার জিনিস বিক্রি করে,
তাহলে প্রথম 1000 টাকার সেলসের উপরে তারা 5% প্রফিট করে, পরের 1000 টাকার উপরে যত বিক্রি সেটার উপর 4% করে। এখানে কিন্তু দেখেন এই যে আমাদের প্রফিটটা হিসাব করতে হবে, এখানে সেলসের উপরে করতে হবে। এখন 4% তো এটা যেহেতু সেলসের উপরে, এটা যেটা উল্লেখ করেনি তার মানে এটা অন অল সেলস বলেছে, তার মানে এটা সেলসের উপরে হিসাবটা করতে হবে। তাহলে আপনি 6000 টাকাকে প্রথমে 6000 টাকা থেকে একটা আলাদা করে ফেলেন। আপনার 6000 টাকা এটা থেকে আপনি আগে 1000 টাকা আলাদা করে ফেলেন। মনে করেন এটা সকালবেলার বিক্রি, তাহলে আর এদিকে থেকে যাবে 5000 টাকা। দেখেন তো এই জিনিসটা বুঝেছেন কিনা? 6000 টাকার 5000 টাকা, 6000 টাকায় দুই ভাগ করলাম 1000 টাকা। কেন? ওই প্রথম 1000 টাকার উপর এক রেট আর বাকিটার উপর আরেক রেট। তাহলে প্রথম 1000 উপর কত পার্সেন্ট? 5%। 5% মানে হলো 5 পার, মানে ডিভাইড বাই 100। তাহলে তো এখানে আর কোনো জটিলতা নাই, এখানে সরাসরি 50 হয়ে গেল। পরেরটা আমরা ওই 4%, দেখেন ওইটা হলো 4%, তাহলে 100 ভাগের 4 ভাগ, 100 ভাগের 4 ভাগ। তাহলে আমরা শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, এখন আপনি গুণ করেন, এখানে 200 টাকা হয়ে গেল, 200 টাকা। তাহলে অ্যাড করেন, আপনি পাবেন 250 টাকা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে এক্ষুনি বলে ফেলেন, এক্ষুনি বলে ফেলেন, অসুবিধা হলে এক্ষুনি বলে ফেলেন। আমি সবার কাছ থেকে কারেক্ট অ্যান্সারই পাচ্ছি। সুতরাং আমার মনে হয় এখানে এই ভাগটা নিয়ে হয়তো কারো সন্দেহ থাকতে পারে। এই ভাগটা করেছি প্রথম 1000 টাকাকে আলাদা করার জন্য। প্রথম 1000 টাকার জন্য একরকম হিসাব, বাকি 5000 টাকার উপর আরেক রকম হিসাব। সো এখন আপনারা বুঝেছেন, এটা নিশ্চিত হবে আমি একই রকম একটা অঙ্ক পরে আবার দিয়েছি। এটা করেন। এখন সবুজ কালিতে একটা কোশ্চেন আপনাদের সামনে চলে গেল, দ্রুত এটার অ্যান্সার করে দেন। সবুজ কালিতে একটা কোশ্চেন আপনাদের সামনে চলে গেল, দ্রুত। একই, আগেরটা যদি কেউ কমও বুঝেন কোনো সমস্যা নাই, আরেকটা কোশ্চেন আপনার সামনে আছে, এটা বুঝলে আগেরটাও বুঝবেন, আগেরটা বুঝলে এটাও পারবেন। সো আমি এখন দ্রুত আপনাদের কাছ থেকে অ্যান্সার চাই। আমি সম্ভবত অ্যান্সার কারো কারো কাছ থেকে পাচ্ছি, লেটস সি, কারো কারো কাছ থেকে মনে হয় আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে আপনারা দ্রুত অ্যান্সার করে ফেলেন। এটাও হতে পারে, একটা লস আর একটা প্রফিট, এমনও হতে পারে। অন্যয় দাসকে বলছি, হ্যাঁ ভাইয়া, তো সেক্ষেত্রে আপনার ওই লসটা বিয়োগ দিবেন, লসটা বিয়োগ দিবেন। লসটা যদি বেশি হয় বড় লস হবে। ভেরি গুড, আমি অনেকের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাচ্ছি, আমি অনেকের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাচ্ছি। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে আমাদের এখানে 60,000 আর প্রথম টাকাটা হলো 10,000। তাহলে আমি 60,000 থেকে প্রথমে আমি 10,000 আলাদা করে ফেললাম। 60,000 এখানে প্রথমে আমি 10,000 আলাদা করে ফেললাম। তাহলে 10,000 এটার উপর আমার লাভ হবে 6%। 6% মানে 6/100। তাহলে আমার এখানে মাত্র 600 আসলো, 600 আসলো। এইটার উপর বাকি থাকে আমার 50,000 এবং এখানে এখানে আমার হবে 5%, তার মানে 100 ভাগের 5 ভাগ। একটা অঙ্কের একটা সিম্পটম বলি, অঙ্কের একটা, এখানে যেহেতু 6%, এই 6% লক্ষণ কিন্তু এগুলোতে নাই। কেন? ওই 600 লক্ষণ কিন্তু এগুলো নাই, কারণ এখানে 600 বাদ দিলে কিন্তু বাকিটা যেটা সেটা 5% হিসেবে আসবে না। তার মানে বাকি ক্যালকুলেশন আগে আপনি সি করে দিতে পারেন, কিন্তু নান অফ দেম এর কারণে আমরা হয়তো একটু ভয়ে ভয়ে থাকবো যদি বাই চান্স না হয়, এই জন্য হিসাবটা আমরা করছি। তাহলে এখানে আমরা পাবো কত? এটা 50,000 টাকা ছিল, এটা ছিল 50,000 টাকা। তাহলে 50,000 টাকা হলে তাহলে এখানে 525, তার মানে এখানে 2500। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 3,100 টাকা। ভেরি গুড, 3,100 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সি। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে আপনারা দ্রুত বলে ফেলেন, আমি আপনাদেরকে একটু দ্রুত বলে ফেলেন, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি প্রশ্ন করার জন্য। কিন্তু আমি স্লাইড চেঞ্জ করলে কিন্তু আমি আর ফিরে আসবো না, আপনারা পিছনে গিয়ে দেখে নিতে হবে ক্লাস শেষে। তাহলে আমি এবার কি করলাম, এটা মুছে দিলাম যেহেতু আমি কোনো প্রশ্ন কারো কাছ থেকে পাইনি। এবার হলো চেঞ্জিং সেলিং প্রাইস। সেলিং প্রাইস চেঞ্জ হলে কি হবে?
সেলিং প্রাইস চেঞ্জ হলে কি হবে, ঝটপট অঙ্কটা করে ফেলেন, ঝটপট অঙ্কটা করে ফেলেন। হ্যাঁ, ঝটপট অঙ্কটা করে ফেলেন। at a selling price of টাকা 275 a book yields 25% profit. What selling price will yield the profit of 10%? এটা খুব আমাকে অনেকে এই ধরনের অঙ্ক বিভিন্নভাবে একটু মানে জিজ্ঞেস করেন, এগুলা কিন্তু সবগুলা তাহলে at a selling price of টাকা 275 a book yields 25% profit, তার মানে হলো মানে 275 টাকা বিক্রি করলে 25% প্রফিট হয়। What was selling price? What selling price will yield the profit of 10%? কোন সেলিং প্রাইসটা 10% প্রফিট দেয়? হ্যাঁ, ভেরি গুড। আমি কারো কাছ থেকে মনে হয় পাচ্ছি হিসাবটা, আপনারা দ্রুত করে ফেলেন। কিন্তু অ্যান্সারের মধ্যে মনে হয় আমি একটু দ্বিমত দেখতে পাচ্ছি, যেমন সাইফুল ইসলাম আর রিজভি হুসাইন বা প্রিয়ঙ্কর, ওদের সবার অ্যান্সার কিন্তু এক হয়নি। সো সবাই সাবধানে দেখি। তাহলে ব্যাপারটা কি, এখানে কিভাবে করব দেখেন, আমরা যখন 25% প্রফিট করেছি, আমাদের কস্ট তো ছিল 100%, কস্ট হলো 100%, যে কোনো কিছুর কস্ট আমরা যেহেতু কস্টের উপরে হিসাব করছি, তাহলে কস্ট হলো 100%, এটা মাথায় রাখেন, মাথায় রাখেন। তাহলে 100%। এখন 25% যখন সেলিং প্রাইস করেছি, তখন সেলিং প্রাইস 1 হয়ে গেছে 125%, কেন 25% প্রফিট। আর যখন 10% প্রফিট করেছি, তখন সেলিং প্রাইস 2 হয়ে গেছে 110%। তাহলে এখন তো ব্যাপারটা এরকম যে 125%-এ এত, 125%-এ এত, কত 275। আপনি এখন হিসাব করেন, তাহলে 110%-এ কত, 110%-এ কত? তার মানে আসলে কোনো কিছুই না। এই যে এটাকে অরিজিনাল ভাগ ছিল 125 ভাগ, এখন হয়ে যাবে 110 ভাগ। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই ভাইয়া। অরিজিনাল ভাগ ছিল 125 ভাগ, এখন হয়ে গেছে এতটুকুই এনাফ। মানে এগুলো রাফ, এগুলো মানে মনে মনে করা যায়, এগুলো দরকার নেই, এগুলো মনে মনে করেন। কস্ট 100%, 25% যখন প্রফিট করেছি, তখন সেলিং প্রাইস হয়ে গেছে কস্টের 125%, যখন 10% প্রফিট করেছি, তখন হয়ে গেছে 110%। এখন আমাদের 125% এই টাকাটা হলো 275 টাকা, যেটা বইয়ের প্রথম দামটা বলেছে। তাহলে আমরা কাটাকাটি করলে 25 দ্বারা কাটলাম, 25 দ্বারা কাটলে এখানে থাকে 5, আর 25 দ্বারা কাটলে এখানে থাকে 11, আর 25 দ্বারা কাটলে 5 দ্বারা কাটলে এখানে থাকে 22, 22। তাহলে গণেন, তাহলে রেজাল্ট হবে শেষে কিন্তু একটা 2 থাকতে হবে। তাহলে দেখেন 2 একে 2, এই 2 যখন পেয়ে গেছেন একের ঘরে, আপনারা হিসাব করবেন কেন? এমসিকিউ তো। 2 যখন পেয়ে গেছেন, হ্যাঁ আপনি 11-কে 22 দ্বারা গুণ করলে আপনি 242-ই পাবেন, কিন্তু সেটা আপনার হিসাবে দরকার নাই। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। আমি তাহলে এটা মুছে দিলাম এবং আমি পরের স্লাইডে চলে গেলাম। এটা ঝটপট করে ফেলেন। If 5% more is gained by selling an article for টাকা 350, then by selling it টাকা 340, then cost of the article is what? Cost of the article is what? প্রান্ত দত্ত প্রশ্নটা করতে দেরি করে ফেলেছেন, ওইখানে গেলেই ক্লিয়ার হয়ে যাবে, ওখানে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি এখন এই নতুন কোশ্চেনের দিকে নজর দেন প্রান্ত। ওইটা একটু মানে ক্লাস শেষে একটা রিওয়াইন্ড করে দেখে নেবেন। আনুমানিক টাইমটা খেয়াল করেন, মোটামুটি আপনি 40 মিনিটের দিকেই ওই কোশ্চেনটা পাবেন, 40 মিনিটের আশেপাশের সময়ে পাবেন, 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে পাবেন আশা করি। তাহলে এখন বললো কি বললো, if 5% more is gained,
সবাইকে আমি এই কোশ্চেনের প্রতি কনসেন্ট্রেট করতে বলেছি। একটা অঙ্ক যেহেতু আমি যেভাবে ব্যাখ্যা করেছি কনফিউশন থাকার কথা না, তারপরেও শোনার অসুবিধার কারণে যদি আপনারা মানে বুঝতে না পারেন, ভিডিও তো আছেই, ওইটা রেকর্ডটা তো আপনার থেকেই যাচ্ছে। If 5% if 5% more is gained by selling an article for টাকা 350, then by selling it for টাকা 340, অর্থাৎ 340 টাকার পরিবর্তে যদি 350 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার লাভটা কিন্তু 5% বেশি হয়। তাহলে কস্টটা কত? এখানে যেটা প্রথমেই বুঝতে হবে যে 5% আপনি বেশি গেইন করেছেন, এই যে পার্সেন্টেজ গেইনটা হলো এখানে কিন্তু কস্টের সাপেক্ষে। এখানে পার্সেন্টেজ গেইন এটা কিন্তু কস্টের সাপেক্ষে। তাহলে এটা 5%, এটা হলো কস্টের 5%। তাহলে 5% অফ কস্ট, 5% অফ কস্ট ইকুয়াল টু যদি হয় আপনার কত টাকা? এই দুইটার ডিফারেন্স কত টাকা? এই দুইটার ডিফারেন্স হলো আমার 10 টাকা, 10 টাকা, 10 টাকা। তাহলে আমার একেবারে 100% যাইতে হলে আমি তো পাচ্ছি যে 1% কস্টে 2 টাকা, তাহলে 100% কস্টে 200 টাকা, অথবা 20 দ্বারা গুণ করলে আপনি একেবারে পেয়ে যাবেন। সুতরাং আমাদের 200 টাকাই হলো অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। বললে প্রান্ত দত্ত, আপনি যদি বুঝতে অসুবিধা হয় বা কারো যদি বুঝতে অসুবিধা হয়, এক্ষুনি প্রশ্ন করে ফেলেন, এক্ষুনি। পরের কোশ্চেনে যাওয়ার আগে, পরের প্রশ্নে যাওয়ার আগে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই 5%টা হলো এই ডিফারেন্সটা, এটাই বুঝার ব্যাপার। 5% হলো এই 10 টাকা হলো এখান থেকে আসে, এই যে আমি অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই 340 আর 350 এর ব্যবধান থেকে আসছে। আচ্ছা, তাহলে আল জাহিনের জন্য বলছি। হ্যাঁ, এবং আরেকজন দেখি আপনার লাইকও দিচ্ছেন। ওনারা কি জোট করে আসছেন নাকি? প্রথমে বলেছেন যে 350 টাকা আর পরে হলো 340 টাকা, তার মানে এখানে ডিফারেন্স কত? এখানে আগে মানে সেকেন্ড প্রাইসটা হলো 10 টাকা বেশি। এই 10 টাকা বেশিতে কি হয়েছে? বলেছে 5% বেশি লাভ হয়েছে। তো লাভটা কার সাপেক্ষে হিসাব করে? কস্টের সাপেক্ষে। তার মানে 5% অফ কস্ট, 5% অফ কস্ট ইকুয়ালস দিস। তাহলে 1% অফ কস্ট ইকুয়ালস 2 টাকা। এবার হলো 100% অফ কস্ট। কস্ট তো তার নিজেই, যে কেউ তার নিজের 100%, আমি আমার 100%, আপনি আপনার 100%, হ্যাঁ, ট্রাম্পের 100%। তাহলে সবাই তার নিজের সাপেক্ষে 100%। তাহলে যেহেতু আমরা কস্ট বের করছি, কস্টটাই বের করছি, তাহলে কস্ট তো কস্টের সাপেক্ষে 100%। হ্যাঁ হ্যাঁ, শিউলি মন্ডল আমি কিন্তু ব্যাখ্যা করেছি দ্বিতীয়বার। হ্যাঁ, রাহিন সাইফ আমি দ্বিতীয়বার ব্যাখ্যা করেছি। ওই ডিফারেন্সটা হলো 5% এর সমান, ডিফারেন্সটা 5% এর সমান। কারণ 300 আর 340 এর ব্যবধান নিলে কত হয়? 10 টাকা হয়। 300 আর 340 এর ব্যবধান নিলে 10 টাকা হয়। সেটা কার সমান? সেটা হলো 5% এর সমান। তো 5% এর 10 টাকা, 1% এর 2 টাকা, 100% এ 200 টাকা। ভেরি গুড। আর রেকর্ড তো থাকছেই, আপনারা এখানে দেখবেন। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, প্রশ্নটা ভালো করে পড়েন। তামান্না রাহা, থ্যাংক ইউ। মনোযোগী থাকলে সবই বুঝবেন, মনোযোগটাই হলো আসল। মনোযোগী থাকেন, বুঝতে পারবেন। By selling an article for টাকা 72, a merchant incurs a loss of 10%. What should the selling price be in টাকা if he should gain 5%? তার মানে এখন এই 72 টাকা বিক্রি করাতে 10% লস হয়েছে। তার মানে এখান থেকে কি পান? 10% লস মানে কি? 10% লস মানে কস্ট হলো 100%। কস্ট হলো, আমার কথাটা ভালো করে শুনেন, কস্ট হলো 100%, তার থেকে 10% বাদ দিলেন। তার মানে এই 90% যেটা, সেটা হলো 72 টাকা সমান। 90% আপনি কস্টের 90% অফ কস্ট, এটা হলো 72 টাকা, 90% অফ কস্ট। আর যখন আপনাকে বললো 5% গেইন করতে, তখন হলো 105% অফ কস্ট, 105% অফ কস্ট। এই জিনিসটা বুঝলে আর কোনো কিছু বাকি থাকে না। আগের গুলোও বুঝবেন, এটাও বুঝবেন, সামনের গুলোও বুঝবেন। হ্যাঁ, এতটুকু বুঝেছেন কিনা? এখনই প্রশ্ন করার ভালো সময় যে
10% লস করা মানে কস্টের 90%, এবং ওই কস্টের 90% যে বিক্রয় মূল্যটা সেটা হলো 72 টাকা। তাহলে কস্টের 90% মানে 72 টাকা, কিন্তু আমাদের টার্গেট কিন্তু 5% প্রফিট করা। 5% প্রফিট মানে কি? 5% প্রফিট মানে হলো কস্টের চেয়ে 5% বেশি, তার মানে 105%। তাহলে 105% কত? এটাই হলো কথা। হ্যাঁ, ইসরাত রেমি আপনার জন্য বলছি, এবং এরকম আরো যারা যারা আছেন, তাদের সবার জন্য একটা জিনিসের কস্ট, যে কোনো জিনিসের আমরা প্রফিট লস হিসাব করব, তখন কস্টের সাপেক্ষে যেহেতু প্রফিট আর লস হিসাব হয়, কস্টটাকে আমরা 100% রাখবো। এখন আমাদের 10% লস মানে হলো, 10% মানে হলো এটা বাদ গেল, কত হলো? 90% হয়ে গেল। এটা বিয়োগ চিহ্ন দিয়েছে, হ্যাঁ, এটা বাদ গেল, এবং এটার পার্সেন্ট, এগুলো কিন্তু পার্সেন্ট, এটা কার পার্সেন্ট? কস্টের 90%। এবার আরেকটা হিসাব করে ফেলি, যে কস্টটা তো 100%, একইভাবে কস্টটা 100%, এবার প্রফিট যদি হয় 5%, তাহলে 5% এবার যোগ হয়ে যাবে। 5% যোগ, কত পার্সেন্ট যোগ? 5% যোগ, তাহলে 105%। এই ব্যাপারটা, এই পার্সেন্টটা বুঝলে আর কোনো সমস্যা থাকে না। এখন দেখেন, এই যে 10% লসে যে বিক্রি করেছিল, অর্থাৎ 90% কস্টের 90% যেটা আমরা পেয়েছি, সেটাই হলো 72 টাকা। তার মানে 90% সমান 72 টাকা। তাহলে বলেন 1% এ কত? আর আপনি তো 5% প্রফিট করতে হবে, সেটা মানে হলো কস্টের 105%। 105% এ কত? তাহলে আপনি পেয়ে গেছেন 72-এর 90 ভাগের কত ভাগ? 105 ভাগ। 72-এর 90 ভাগের 105 ভাগ, তা তো হয়ে গেল। এবার 72-কে কাটা যায়, 18 দিয়ে কাটা যায়, এটা হয়ে 4, 18 দ্বারা কাটলে 72 4 বার যায়, নামটা একটু জানলে ভালো, এখানে 18 দ্বারা কাটলে 5 বার যায়। এই 5 দিয়ে যখন আপনি 105-কে কাটবেন তখন 21 হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে, গুণফলটা হয়ে যাবে 84। এই হলো ব্যাপার। তাহলে এই অঙ্কগুলা, এবং আপনারা দেখেন এই বাম পাশের হিসাবটা কিন্তু আদৌ দরকার নাই, এটা মুখে করা যায়। বাম পাশেরটা আদৌ দরকার নাই, এটা মুখে যাওয়া যায়। যাদের আজকে প্রথম, শুধু তাদের জন্য এই জিনিসটা লাগছে, যারা এই অঙ্কগুলো আগে করেন নাই। তাহলে যেহেতু এই অঙ্কে আপনাদের কনফিউশন বেশি হচ্ছে, আসেন এই জাতীয় অঙ্ক আমরা কয়েকটা আরো করি, আরো ভালো করে বুঝেন। ইয়েস, এটা a pen was sold at 50% loss. If the selling price was taka 8 more, then the seller would have made a 10% a profit of 10%. What was the purchase price of the pen? What was the purchase price of the pen? ইসরাত নেমি, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তাহলে এখন নতুন প্রশ্ন এসে গেছে ভাইয়া, নতুন প্রশ্নের দিকে মনোযোগ দেন, না হয় আবার বুঝতে অসুবিধা হবে, আবার দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি প্রশ্নে চলে যাই। প্রশ্ন আপনাদের সামনেই আছে, মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরলে আপনারা ভালো দেখবেন। মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরুন প্লিজ, মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরলে আপনারা ভালো দেখবেন। তাহলে a pen was sold at টাকা 15, a pen was sold at টাকা 15% loss, at 15% loss, টাকা বারবার বলছি, a pen was sold at 15% loss if the selling price was টাকা 8 more। এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা, মানে কাল্পনিক একটা কথা। যদি 8 টাকা বেশি হতো, the seller could have made a profit of 10%, তার মানে 10% বিক্রি করত। এখন দেখেন, এটা হলো আমাদের কস্ট। আমরা যখন লসে বিক্রি করেছি তখন কিন্তু আমরা 15% নিচে চলে আসি, আর যখন আমরা 10% প্রফিট করব তখন কিন্তু 10% উপরে চলে যাব। এই জিনিসটা বুঝেন কিনা? অন্যভাবে বললে, একবার 85 লসে বিক্রি করলে 15% লস হওয়াতে এটা 85% কস্টের 85% হয়ে যাবে, আর 10% প্রফিট করলে কস্টের 110% হয়ে যাবে। এই দুইটার পার্থক্য আপনি যেটাই নেন না কেন, আপনি 110 বানিয়ে নেন বা এখানে 85 বানিয়ে নেন, বা এই দুইটার দুই দিকে পার্থক্য নেন, আপনি পাবেন 25%।
যে কোনো একভাবে করলে হয়। আমি বলছি যে 110 এবং 85 এটা না করলেও হবে, যেহেতু একটা 10% বেশি আর একটা 15% কম, তার মানে এখানে হলো 25% পার্থক্য। এই 25% মানে হলো 8 টাকা। তাহলে 100% মানে কত টাকা দেখেন, 100% কত টাকা? তাহলে এখানে 4 গুণ হচ্ছে। তাহলে অকিক নিয়মের ব্যাপার হলো এখানে যত গুণ হয় এদিকেও তত গুণ হবে, হয়ে গেল। তাহলে আমরা পাবো কি 32 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হলো 32 টাকা। আশা করি সবাই ধরতে পেরেছেন। আমি এখন যদি কারো প্রশ্ন থাকে ঝটপট এখনই করে ফেলেন, আর পরে করলে আপনারা পরে দেখে নিতে হবে। 25% 8 টাকা এক্স্যাক্টলি। যেহেতু একটা হলো 15% লস মানে 15% কম, আর একটা হলো 10% প্রফিট অর্থাৎ 10% বেশি। তাহলে 15% কম যেখানে গেলাম আর 10% বেশি হয়ে যেখানে গেলাম, এই দুইটা জায়গার পার্থক্য হলো 25%। ভেরি গুড। তাহলে 25% পার্থক্যের কারণে কিন্তু 8 টাকা পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে মনে করে ফেলা যায়। মানে আপনারা যে বলছেন পুরো অঙ্কটা কিন্তু এটা না, পুরো অঙ্কটা শুধু ডান দিকেরটা করলেই হবে এমসিকিউতে। এটা কিন্তু মনে মনের হিসাব, এটা হলো রাফ হিসাব। তাহলে আমি এটা মুছে দিলাম এবং আমি পরের অঙ্কে চলে গেলাম। পরের অঙ্কে চলে গেলাম। পরের অঙ্কে এবার সবাই খেয়াল করেন। an article when sold at a gain of 5% yields টাকা 15 more। যারা বুঝতে পারেননি এমন যদি কেউ থেকে থাকেন প্লিজ আপনারা পরে ভিডিওটা আবার দেখে নেবেন ক্লাস শেষে। মানে একটা অঙ্ক শেষ হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে যদি প্রশ্ন করেন তাহলে তো আর আমরা সামনে যেতে পারবো না। তাহলে আসেন সেম অন্য দাস। যদি শুধু প্রফিট শুধু লস, তার মানে দুইটা তখন লস লস দুইটা একই রকম, তখন তার যোগ করবেন না। যেমন 10% লস আর 15% লস, তার মানে এখানে পার্থক্য হলো 5%। 20% প্রফিট আর 30% প্রফিট, এখানে পার্থক্য হলো কিন্তু 10%। ওইভাবে এভাবেই এক্স্যাক্টলি তাহেরা ফেরদৌস শাপলা এক্স্যাক্টলি। তাহলে এখানে an article when sold at a gain of 5% yield টাকা 15 more then when sold at 5% loss। এটা আপনাদের আগের অঙ্কের মতোই। এবার দেখেন, এটা দেখেন একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এটা বুঝেন। শুধু এটা পাচ্ছেন কিনা, যারা আগেরটা মানে একটু সন্দেহ ছিল বা একটু কম বুঝতে পেরেছেন, এবার ট্রাই করেন। ইংলিশ তো পড়তে হবে, তাহলে ইংলিশ যদি ধরতে সমস্যা তাহলে ইংলিশ ভালো করে পড়তে হবে। an article মানে একটা দ্রব্য when sold যখন বিক্রি করা হয় at a gain of 5% অর্থাৎ 5% লাভে, তার মানে পুরো কথার অর্থ কি দাঁড়ালো? একটা দ্রব্য যখন 5% লাভে বিক্রি করা হয়। yields মানে গিফটস, yields আর গিফটস এ কোনো তফাৎ নাই, দেয় মানে এখানে পাওয়া যায়। টাকা 15 মোর মানে 15 টাকা বেশি দেয়, কিসের চেয়ে? অন্য একটা চেয়ে। দেন when sold at 5% লস, অর্থাৎ 5% লসে বিক্রি করলে যত টাকা পাওয়া যায় তার চেয়ে 15 টাকা বেশি পাওয়া যায়। তার মানে কথার অর্থ কি দাঁড়ালো? কথাটার অর্থ দাঁড়ালো একটা দ্রব্য 5% লসে বিক্রি করলে যত টাকা পাওয়া যায় তার চেয়ে 5% লাভে বিক্রি করলে 15% বেশি পাওয়া যায়। তাহলে এগেইন একটা হলো 5% মোর, আরেকটা হলো 5% লেস। তাহলে দুইটা ডিরেকশন যেহেতু দুই দিকে, তাহলে আমরা বলবো এই দুইটার পার্থক্য হলো 10%। যদি আপনি হিসাব করলে উপরে 105 এখানে পাবেন 105 আর নিচে পাবেন 95, পার্থক্য 10% আসবে। কিন্তু ওই বাড়তি হিসাবটা আপনি কেন করবেন? এই যে 10%, আবার বলি ওই 5% লাভ গেইন, তার মানে এটা উপরে 5% বাড়লো আর ওইখানে হলো 5% কমলো, এটা কিন্তু আরেকটা ঘটনা যে 5% কমলো, দুইটা কিন্তু একই ক্ষেত্রে না। 5% লসে বিক্রি করলে মানে 5% কমে বিক্রি করলে যা হইতো 5% লাভে বিক্রি করলে যা হইতো, তার মানে এটার পার্থক্য হলো তাহলে 10%। এই 10% এর মানে হলো আমরা বলবো এখানকার যেই টাকাটা বেশি এটাই, তার মানে এটার চেয়ে বেশি হলে এটা। আর এখানে তো আপনি 95 105 এটা তো আপনি বুঝতেই পারছেন। তাহলে আমি বলছি 95 105 না গেলেও চলে, আপনি হিসাবটা বুঝে ফেলেন। তাহলে এই 10% মানে হলো 15 টাকা, 10% মানে 15 টাকা। তাহলে আমরা বলতে পারি 100% যদি আসতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 দ্বারা গুণ করলেই উভয় পক্ষে হয়ে যাবে। অকিক নিয়মের একটা ব্যাপার, উভয় পক্ষে যতটা এক পক্ষে যতটা গুণ বা ভাগ হবে পরের পক্ষে আসলে তাই হয়। তাহলে এখানে 10 দ্বারা গুণ, তার মানে 150%, 150 টাকা।
তাহলে হয়ে গেল 150 টাকা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবার অনেকেই আপনারা করেছেন। তাহলে এইটা ভালো করে প্র্যাকটিস করবেন। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক থাকে, অনেক থাকে। তাহলে আমরা চলে গেলাম পরের কোশ্চেনে। ইফ সেলিং প্রাইস ইজ ডাবলড, দ্য প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। এখানে কিন্তু আমরা কোনো কিছুই জানি না, খালি একটা সম্পর্ক জানি। খালি একটা সম্পর্ক জানি। তাহলে ফাইন্ড প্রফিট পার্সেন্ট, মানে প্রফিটের পার্সেন্টেজ, প্রফিট আর কি, প্রফিটের পার্সেন্টেজ কত। এগুলো কিন্তু পার্সেন্ট যেহেতু বলেছে, এগুলো বাই ডিফল্ট কিন্তু এগুলো সবগুলো পার্সেন্ট বোঝাচ্ছে, এগুলো সবগুলো পার্সেন্ট বোঝাচ্ছে, বাই ডিফল্ট সব পার্সেন্ট বোঝাচ্ছে। তাহলে দেখেন, করে ফেলেন দেখি, একটু ভাবেন দেখি, একটু ভাবেন, একটু ভাবেন। ভিডিওটা কারো কারো একাধিকবার দেখা দরকার, যদি সত্যি ভালো করতে চান একাধিকবার দেখা দরকার। অনেকেই আছেন, আমি কানিস ফাতেমাকে আমি বলবো আপনি ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই ক্লিয়ার হবে। অনেকদিন ম্যাথ করা হয়নি, সুতরাং প্রথমত একটু বুঝতে দেরি হবে, কিন্তু তাই বলে আমি 3টা অঙ্ক করে তো আর ক্লাস শেষ করব না। এই জন্য আপনি একটু ওই পিছনে ব্যাখ্যা এনাফ আছে এবং একই রকমের একাধিক অঙ্ক আছে। তাহলে ইফ সেলিং প্রাইস ইজ ডাবল, দ্য প্রফিট ট্রিপলস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। কারো কারো কাছ থেকে অ্যান্সার পাচ্ছি, কারো কারো কাছ থেকে অ্যান্সার পাচ্ছি। বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। তো আমি একটা মনে করলাম, এটা কস্ট হলো আমার, কস্ট হলো আমি ধরলাম সি, এটা হলো সেলিং প্রাইস 1। তো আমি একটা প্রফিট ধরে নিই, প্রফিটটাকে আমি পি ধরলাম। তাহলে এখানে চলে আসলো সি প্লাস পি। এখন সেলিং প্রাইস 2, সেলিং প্রাইস 2 কিন্তু এটা থেকে ডাবল হলো, ডাবল। দেখেন সেলিং, ইফ সেলিং প্রাইস ইজ ডাবল। হ্যাঁ, প্রথমে আমাদের এটাতে এখানে দুইটা স্টেপ। প্রথমে আপনি কত পার্সেন্ট প্রফিট করেছেন, কস্ট কত, এগুলো কিন্তু বলেনি। তো যার কারণে আপনি এখানে সি ধরে নিয়েছেন। তো পি টাকা প্রফিট করেছেন, সি টাকার উপর পি টাকা প্রফিট করেছেন, তার মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হয়ে গেল। তার মানে কস্ট মানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের সাথে প্রফিট যোগ, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল সি প্লাস পি, সি প্লাস পি। এখন আপনি কি করেছেন, ডাবল করেছেন। ডাবল করাতে কি হবে, ডাবল করাতে তার মানে এটাকে 2 দ্বারা গুণ করেন, তার মানে 2c প্লাস 2p, 2p। কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়েছে, এখন এখানে প্রফিটটা কত হলো। প্রফিটটা যদি আমরা এখানে সি বাদ দিয়ে দিই, এখানে এটা তো আমাদের সেলিং প্রাইস, তার মানে এখানে যদি কস্টটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার প্রফিট দাঁড়াবে, নতুন প্রফিট আর কি, প্রফিট দাঁড়াবে এটা, এটাকে পি বলা যাবে না, এটা নতুন আরেকটা প্রফিট। প্রফিট দাঁড়ালো এত। দেখেন আবার বলি, কস্টটাকে আপনি সি ধরলেন, তার সাথে আপনি যে কোনো একটা প্রফিট যোগ করে দিলেন। এটা আমরা জানি না, যেহেতু আমরা সম্পূর্ণ ভিন্ন ভেরিয়েবল ধরলাম, তার মানে পি ধরলাম, তাহলে সি প্লাস পি দাঁড়ালো। এখন আপনার শর্ত হলো ইফ সেলিং প্রাইস ইজ ডাবল, তাহলে সেলিং প্রাইস ডাবল করলাম, তাহলে আমাদের সেলিং প্রাইস চলে আসলো এত। এখন প্রফিট হিসাব করলাম এত, কিন্তু ওরা বলছে সেলিং প্রাইস ডাবল করলে প্রফিটটা কিন্তু ট্রিপলস হয়, তার মানে 3 গুণ হয়, 3 গুণ। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা সমান হলো 3p, এটা সমান হলো 3p। কেন, প্রফিটের 3 গুণ, এখানে ডাবল করেছে। যে এই কস্টটা হলো এখানকার যা প্রফিট করেছে এটা হলো 3p, এই প্রফিটটা হলো কার সমান, এই প্রফিটটা হলো আগের যে প্রফিট ছিল তার 3 গুণ, অর্থাৎ 3p এর সমান। 3p এর সমান। তাহলে তো হয়ে গেল, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমি আরেকবার বলছি, আরেকবার বলছি পুরা কথাটা। কস্টটাকে ধরলাম সি, প্রফিট জানি না, প্রথমে সবকিছুর আগে, এটা সেলিং প্রাইস ডাবল করারও আগে। সেলিং প্রাইস ডাবল করছেন মানে কি, আগে একটা সেলিং প্রাইস ছিল, তাহলে এখন একটা প্রফিট ধরে নিলাম, পি হলো প্রফিট। এই প্রফিটটার যোগ করলে তাহলে যে সেলিং প্রাইস পাবো এটাকে আমরা বলবো সি প্লাস পি। এটা হলো সেলিং প্রাইস 1, S1, এটা হলো S1। এরপরে আমাদের এই কথাটা শুরু হলো, সেলিং প্রাইস ইজ ডাবল, তার মানে সেলিং প্রাইসকে এবার আপনি ডাবল করেন, 2 গুণ করেন। তাহলে অর্থাৎ সি প্লাস পি কে 2 দ্বারা গুণ করলে কি হবে, সি কে 2 দ্বারা গুণ করলে হবে 2c, প্লাস এর প্লাস, পি কে 2 দ্বারা গুণ করলে 2p, হয়ে গেল। এখন এটা হলো সেলিং প্রাইস 2।
এখন যে নিউ প্রফিট সেটা আমরা বের করতে কস্ট কত, কস্ট তো আমরা সি ধরেছি, কস্ট হলো সি, তাহলে আমাদের যে নিউ প্রফিট সেটা কত? এই নিউ প্রফিট হলো আমি শুধু নিউ এতটুকু লিখলাম, আচ্ছা প্রফ পর্যন্ত লিখলাম, এটা হলো বিয়োগ করলে আপনি পাবেন সি প্লাস টু পি, সি প্লাস টু পি, সি প্লাস টু পি, এটা কি লিখেছি? সি প্লাস টু পি, সি প্লাস টু পি, আরেকবার লিখলাম এখানে সি প্লাস টু পি। এখন ওনারা বলছেন কিন্তু এই প্রফিট হলো আগের প্রফিটের 3 গুণ। আগের প্রফিট কত? পি, পি এর 3 গুণ। তার মানে আমরা বলবো সি প্লাস টু পি সমান হলো 3পি। তাহলে হিসাব করলে সি সমান পি, তা তো হয়ে গেল। কর যত প্রফিট তত, কর যত প্রফিট তত, তাহলে 100% এখান থেকেই বলা যায়। কর যত প্রফিট তত এখান থেকে বলে দেওয়া যায় 100%। কিন্তু তারপরে যদি কারো লাগে, তার মানে সি পি, কস্টের সাপেক্ষে প্রফিট। এখন আপনি দুইটা ভ্যালু তো সমান, তার মানে উপরে যদি সি পি এর পরিবর্তে সি লিখতে পারেন, তাহলে সি সি কাটা গেল, তার মানে আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন 100%। এই হিসাবটা কিন্তু লাগে না, এই যে হিসাব করলাম এটা লাগবে না, এটা লাগবে না, লাগবে না। কেন লাগবে না? এটা না লাগার কারণ হলো যখন কস্ট আর প্রফিট সমান হয়ে যায়, তার মানে 100%, আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নাই। আমি আরেকবার বলি, কস্টটা আমরা ওই বিক্রয় মূল্য ডাবল করার আগে, বিক্রয় মূল্য ডাবল করলাম মানে আগে একটা বিক্রয় মূল্য নির্ধারিত ছিল, কিন্তু সেটা তো আমরা জানি না, আমরা কস্টও জানি না। তাহলে কি করলাম? প্রথমে কস্টটা ধরে নিলাম সি, তারপর পি টাকা প্রফিট করলাম, তাহলে সেলিং প্রাইস 1 হয়ে গেল সি প্লাস পি। এই সেলিং প্রাইসকে ডাবল করলাম, এটাই হলো ওদের প্রশ্নের এই কথাটা। সেলিং প্রাইসকে ডাবল করলাম, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে যা আসে, 2 দ্বারা গুণ করলে 2সি আর পিও 2পি হয়ে গেল। এখান থেকে কস বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সি প্লাস 2পি পাবো। জাস্ট এখানে এটা বাদ দেওয়া, এটা আসলে আপনার লিখে বোঝাতে হচ্ছে বলে এটা মানে এত লেখা দেখাচ্ছে আর কি। তাহলে এটাকে বলছে ওরা প্রফিটটা কিন্তু ট্রিপল হয়ে গেছে। তাহলে এই যে এই জিনিসটা আগের প্রফিটের 3 গুণ, এটা বুঝাবে আগের যে প্রফিট তার 3 গুণ। এই নতুন যে প্রফিট পেয়েছি সেটা হলো আগের প্রফিটের 3 গুণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি সমান পি। এখানে হিসাব করলে পক্ষান্ত করলে এদিকে 2পি 2পি বাদ দিলে তাহলে এদিকে পি থেকে যাবে। তার মানে সি আর পি সমান মানে 100%। আর এখানে আমি লাগবে না বলে তারপরে দেখিয়েছি যে সি ভাগের পি হলো কস্টের সাপেক্ষে প্রফিটকে পার্সেন্ট করলাম, তো পি মান তো সি, সি সি ক্যান্সেল হয়ে গেল, তার মানে 100% থেকে গেল। তাহলে আশা করি তাহলে আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। মনোযোগ দিলে ভালো বোঝা যাবে, মনোযোগী থাকতে হবে। আমাদের অনেকে মনোযোগের সমস্যা আছে, ওইটা একটা প্র্যাকটিস। আসলে মনোযোগ দেওয়াটা এটা একটা প্র্যাকটিস। এরপরে চলে যান জয়শ্রী লতা দাস, ভেরি গুড। আর জয়া দে আপনি আরেকবার দেখে নিবেন, আপনি নিজে যেহেতু আপনি ধরে বুঝেছেন, আমি তো 2বার বলেছি, না বোঝার কোনো কারণ নাই, আবার দেখে নিবেন। আর যদি স্টিল না বোঝেন, দরকার হলে আমি আবার লাইভে এসে আপনাদেরকে পেজ থেকে লাইভে এসে আপনাকে বুঝিয়ে দেবো, নো প্রবলেম। আমার পেজ থেকে বা আমার প্রোফাইল থেকে লাইভে এসে বুঝিয়ে দেবো, নো প্রবলেম। কিন্তু আপনারা বুঝবেন কারণ ব্যাখ্যাটা আছে। তাহলে ইন স্টোর the profit is কত? 320% of the cost. The cost increases by 25%, but selling price remains the same. এটা আমরা এটা নাম দিয়েছিলাম কি? Cost changes but selling price remains the same. Cost পরিবর্তন হয় কিন্তু সেলিং প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকে এই অবস্থায়। তাহলে বলা হচ্ছে in a store the profit is 320% of the cost. The cost increases by 125%, but selling price remain the same. Approximately what percent of the profit could be made on the selling price? তাহলে কত পার্সেন্ট প্রফিট করা যাবে? আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাচ বাংলাদেশ ব্যাংকের কি হলো প্রবেশনারি অফিসারের কোশ্চেন। তাহলে ঝটপট করে ফেলেন, ঝটপট করে ফেলেন, ঝটপট করে ফেলেন।
ঝটপট করে ফেলি আমরা। আমাদের আরো কিছু ডিফিকাল্ট কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন সামনের দিকে আছে। এখন আসেন, হ্যাঁ জয়দেব আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ আমি কারো কারো অ্যান্সার পাওয়া শুরু করেছি, ভেরি গুড। এই ফাঁকে একটা কথা বলে দিই, আমি পার্সেন্টেজ তো আপনাদের এটা জবের পার্সেন্টের উপর, পার্সেন্টেজের সাথে রিলেটেড কনসেপ্টের উপর এটা সেকেন্ড ক্লাস। আমি বিসিএস ও 2টা ক্লাস নিয়েছি পার্সেন্টেজের উপর, সুতরাং আপনারা ওইটা দেখে মিশিয়ে দেখলে আপনার কনসেপ্টটা আরো অনেক ইমপ্রুভ করবে, অনেক বেটার হয়ে যাবে, অনেক বেটার হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্নটা সাদিয়া আফরোজ রেজা, একটা দোকানে ইন এ স্টোর। তাহলে এখন থেকে কোশ্চেন নিজে নিজে বাংলা করবেন ভাইয়া, কারণ পরীক্ষা হলে কিন্তু বুঝে দেবেন। এখন দেখেন আমি কি, একটা দোকানে ইন স্টোর মানে একটা দোকানে, দ্য প্রফিট ইজ 320% অফ দ্য কস্ট। প্রফিট হলো কস্টের 320%। অর্থাৎ এই লাইন থেকে করতে পারি, কস্ট যদি হয় 100 টাকা, প্রফিট হয়ে গেল এটা 320%। তা 100 এর সাথে যত পার্সেন্ট তাহলে তত, তার মানে সেলিং প্রাইস, এটা 1 নাম্বার সেলিং প্রাইস হয়তো বা, এই জন্য 1 লিখে দিলাম, 420 টাকা। সুন্দর একটা ফিগার আসছে, 420 টাকা। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এতটুকু, ইন এ স্টোর এ প্রফিট অফ দ্য প্রফিট ইজ 320% অফ দ্য কস্ট। তার মানে কস্ট যদি 100 টাকা ধরি, প্রফিট হলো 320%-এ 320 টাকা যোগ করে দিলাম জাস্ট, তাহলে 420 টাকা। এখন বললো দ্য কস্ট ইজ ইনক্রিজড বাই 25%, মানে কস্টটা বেড়ে গেছে, 25% বেড়ে গেছে, 25% বেড়ে গেছে। কিন্তু সেলিং প্রাইস রিমেইন দ্য সেম, কিন্তু এটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন 25% বাড়লে কত পার্সেন্ট হয়? তাহলে একটা হলো আপনি একেবারেই করে ফেলতেন, এখানে 100 যেহেতু আপনার আর কোনো ঝামেলা নাই, 125 টাকা। যেহেতু 100 অথবা 100 যা থাকবে, যা 20% বাড়িয়ে হিসাব করবেন, মানে ওই সব মিলিয়ে আসবে 125%, মানে 100 ভাগে 125 দ্বারা গুণ করলে হয়ে গেল। তাহলে এখন দেখেন, এটা হলো আমাদের নতুন কস্ট, আর সেলিং প্রাইস কিন্তু আগেরটাই আছে। তাহলে এটা পার্থক্য কত, বিয়োগ করেন। 420 মাইনাস 125 বিয়োগ করলে আসবে কত, 295। তার মানে এটাই হলো আপনার নিউ প্রফিট, এটা হলো প্রফিট 2। তাহলে এখন এই প্রফিট 2কে, এখন প্রশ্নটা ভালো করে পারেন, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, এখানে অ্যাপ্রক্সিমেটলি হবে, অ্যাপ্রক্সিমেটলি এলওয়াই যোগ হবে, হোয়াট পার্সেন্ট দ্য প্রফিট কুড বি মেড অন দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপর কত পার্সেন্ট প্রফিট করা যাবে। তাহলে এইবার দেখেন প্রশ্নে একটু প্যাঁচ দিয়েছে, সেলিং প্রাইসের উপর, প্রফিটটা সাধারণত কস্টের উপরে, প্রফিট তো সাধারণত কস্টের উপরে, কিন্তু এইবার আপনাকে বলে দিয়েছে কিন্তু সেলিং প্রাইসের উপরে, সেলিং প্রাইসের উপরে। তার মানে সেলিং প্রাইসটা কত, এই যে সেলিং প্রাইস, এটা চেঞ্জ হয়নি, 420 টাকা, 420। তারপর এখান থেকে আপনি প্রফিট করেছেন কত, 295। 295, তাহলে এখন পার্সেন্ট করলে হয়ে যাবে। আপনি অ্যাপ্রক্সিমেট করে ফেলতে পারেন, এটা আনুমানিক, মানে একটা ক্যালকুলেটর তো পাবেন না, তো আনুমানিক, এত কাটাকাটি করে হিসাব করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ওইটাকে একটু বাড়ালাম আর হরকে একটু কমিয়ে দিলাম, যেন একটুখানি ইয়ে হয়, মানে কাছাকাছি একটা ভ্যালু, মানে এখন আমাদের একটু বেশি আসবে, এর চেয়ে একটু কম হবে আর কি, যেহেতু আমরা ভগ্নাংশটা একটু হরটা তো বেশি কমিয়েছি। তাহলে এখানে কিন্তু আপনি হিসাব করলে 75% পাবেন, হিসাব করলে পাবেন 75%। তাহলে এটা কাটলে দেখবেন 75% আসে, তার মানে আমাদের তো এর চেয়ে কম হবে, তার মানে এটা হলো 75% হলো আমাদের হিসাব। তাহলে আরেকবার বলি ব্যাপারটা, তাহলে 75% কিন্তু আমাদের রাফ, 75% কিন্তু আমাদের রাফ, 75% হলো আমাদের রাফ। 75% হলো আমাদের রাফ, আমরা এটা। তাহলে আরেকবার বলি, 100 টাকা কস্ট, সি প্রফিট হলো 320%, তাহলে 320, এটা প্রফিট 1, সেলিং প্রাইস 1 হলো 420, কস্টটা কিন্তু 25% বেড়ে গেছে, তাহলে 25% বাড়লে হবে, 25% বাড়লে হবে 125, 125। এখন বলছে এই প্রফিটটা
সেলিং প্রাইসের অর্থাৎ বিক্রয় মূল্যের কত পার্সেন্ট এটা মানে আনুমানিক বলতে, অর্থাৎ মোটামুটি অ্যাপ্রক্সিমেট মানে আসন্ন মান বলতে, এটা কাছাকাছি মান হলেই আমাদের চলবে। তো কাছাকাছি মানে নান অফ দি সাধারণত অ্যান্সার হয় না, কারণ আপনি তো অ্যাপ্রক্সিমেট করতেই বলেছে। তাহলে আমরা বলতে পারি আমরা সেলিং প্রাইস, এটা কিন্তু এটা চেয়েছে কিন্তু কুড বি মেড অন দা সেলিং প্রাইস, এটা সেলিং প্রাইসের সাপেক্ষে চেয়েছে। তাহলে নিচে হলো 420 আর উপরে হলো কত, এখানে বিয়োগ নিতে হবে, বিয়োগফল হলো প্রফিট টু এটা হবে 420 থেকে 125 বিয়োগ, তার মানে হলো 295, তার মানে এখানে আমরা পেয়ে যাব 295। তো এটাকে সহজ করার জন্য আমি বলেছি এটাকে চাইলে 400 আর 300 ধরে আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারেন, মানে এখানে উপরে সামান্য একটু বেড়েছে কিন্তু নিচে তুলনামূলক বেশি কমেছে। তো ভাজক যেহেতু কমে গেছে, রেজাল্ট বড় হয়ে গেছে, তো আপনি এটা চেয়ে কমাইতে হবে। তো পার্সেন্ট করার জন্য 100 দ্বারা গুণ দিয়ে দিই। তাহলে এটা বেশি বেড়ে গেছে, এটা চেয়ে কমাইতে হবে। তাহলে আমরা গুণ দিচ্ছি, তাহলে এখানে 0 0 কাটলাম আর এখানে 4 দ্বারা কাটলে তো 25, তার মানে 75%, তার মানে 75 ইমিডিয়েট নিচে যে আছে সেটাই। যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই, এই জন্য আমি অ্যাপ্রক্সিমেট হিসাবটা দেখালাম। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট হিসাবটা দেখালাম। তো আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। তাহলে এটা আমি ছাড়লাম, তাহলে পরের কোশ্চেনে চলে গেলাম। এবার হলো এভরিথিং চেঞ্জেস, সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তাহলে এ শপকিপার সেলস এ পেয়ার অফ সানগ্লাসেস at a profit of 25%. If he had bought it at 25% less and sold it for টাকা 10 less, he would have gained 40%. Determine the cost price of a pair of sunglasses. আচ্ছা, তাহলে একটু সবাই ট্রাই করেন। কি বললো শপকিপার? সানগ্লাস কিন্তু ওই যে এটা যেহেতু ইংলিশ, এটাকে জোড়া হিসেবে দেখা হয় এবং এটা প্লুরাল ধরা হয় আর কি। তো এক জোড়া সানগ্লাস মানে আসলে একটাই সানগ্লাস, আমরা যেটাকে একটা বলি সেটা ইংলিশে এক জোড়া হিসেবে দেখা হয়। ঠিক একইভাবে আমরা এটা কি স্পেকটাকলস, এগুলা টুইজার্স, সিজার্স, এগুলাতে একই রকম, এটা আপনারা জানেন, ইংলিশও আপনারা এগুলা পড়ছেন আমি জানি। তাহলে আমাদের এখন বললো a shopkeeper sells a pair of sunglasses at a profit of 25%. If he had bought it 25% less and sold it for টাকা 10 less, he would have gained 40%. তার মানে কি দাঁড়ালো, একটা শপকিপার একটা সানগ্লাস 25% প্রফিটে বিক্রি করে। এখন কিন্তু একটা কাল্পনিক কথা, এই যে ইফ হি হ্যাড মানে যদি এটা সে করতো, হি হ্যাড বট মানে শুধু কিনতো, তার মানে পুরো কথাটা হলো কাল্পনিক। এখান থেকে এই পর্যন্ত পুরো কথাটা হলো কাল্পনিক, আগেরটা বরং বাস্তব। তাহলে বললো এই কাল্পনিক কথাটা হলো যদি সে 25% কম দামে কিনতে পারতো, 25% কম দামে কিনতে পারতো এবং 10 টাকা কমে বেচতো, তারপরেও তার 40% কিন্তু লাভ হয়ে যেত। এখন জিজ্ঞেস করেছে ডিটারমাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য পেয়ার অফ সানগ্লাসেস, মানে ওই সানগ্লাসের দাম কত। এই ইয়াতে সানগ্লাসের দাম কত। ইউটিউবের লিংক যদি লাগে তাহলে তো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাহলে আসেন, a shopkeeper sells a pair of sunglasses at a profit of 25% if he had bought it 25% less. আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা ধরি। এই প্রথম সেন্টেন্সটার কাজটা আমরা আগে করে ফেলি। এখানে আমরা কিন্তু কস্ট কিন্তু জানি না, শুধু আমরা টাকার অঙ্কে ধরবো না, তাহলে একটু প্যাঁচ লাগতে পারে, টাকার অঙ্কে ধরবো না। সুতরাং আমাদের প্রথমে যে কস্ট 1, এটাকে আমরা 100x ধরলাম, পার্সেন্টের সুবিধার জন্য 100 আর বীজগণিতের ভেরিয়েবলের সুবিধার জন্য x, 100x। শুধু x ধরতাম তাহলে আবার দশমিক আসবে, এই জন্য 100x। প্রফিট তো আমরা জানি, তাহলে একেবারে সেলিং প্রাইসে চলে যাই। সেলিং প্রাইস 1, এটা হলো সেলিং প্রাইস 1, এটা হলো 25% প্রফিটে বিক্রি করেছে, তার মানে 25% যোগ হলে 25% যোগ করলে 125x চলে আসলো।
125x, এখানে 25% যোগ হয়ে গেল আর কি, 25% বৃদ্ধি হলো এখানে। এটা হলো বাস্তব অবস্থা। এখন বলল যদি তিনি কিনতেন 25% কমে, তার মানে এখানে দ্বিতীয় কজ যেটা, এটাকে আমরা কাল্পনিক কজ বলতে পারি। এই কাল্পনিক কজ যদি 25% কম হতো, তার মানে 25% কমালে যা হয় আর কি, 25% কম, 25% কম, তাহলে আমরা এখানে পাবো 75x। আচ্ছা, এবার 10 টাকাটা আমরা রেখে দিই, এটা টাকার অঙ্কে, এটা পরে রিলেট করব। বলছে তিনি 40% প্রফিট করতেন, তার মানে এটার উপর 40% প্রফিট, তার মানে সেলিং প্রাইস 2 এর উপর যদি 40% প্রফিট হয় একেবারে, তাহলে 75 এর, গত ক্লাসে এটা দেখিয়েছিলাম, 40% যদি প্রফিট হয় তাহলে 100 ভাগের 140 ভাগ, অর্থাৎ আসলে প্রথমে ছিল 100 ভাগ, পরে মানে কস্টটা হলো 100 ভাগ, প্রফিট 40 ভাগ সহ সেলিং প্রাইস একেবারে চলে গেল 140 ভাগ। এই হলো ব্যাপার। তাহলে এখন যদি আপনি কাটাকাটি করেন, তাহলে এখানে 4 দ্বারা কাটলে এখানে থাকবে 25, 4 দ্বারা কাটলে এখানে থাকবে 35। তাহলে এবার যদি 25 দ্বারা কাটলেন তাহলে এখানে থাকবে 36। এখন হলো গুণ করলে 36 আর 35, দেখেন 105x আসে। এটা হলো দ্বিতীয় সেলিং প্রাইস। এখন এই মাঝখানের কথাটা আমরা ভাববো। তার আগে এতটুকু, মাঝখানের কথাটা ভাবার আগে এতটুকু আপনারা ভালো করে বুঝে নেন। প্রথমে কস্ট ধরলাম 100%, 100x, তাহলে পার্সেন্টের সুবিধা এবং ভেরিয়েবলের সুবিধা দুইটা নেওয়া যাবে। 100x, এখান থেকে 25% প্রফিট করলাম, 25% প্রফিট করলে জাস্ট 100-র কারণে 100 থেকে 25 বেড়ে 125 এক্সট্রা থেকে যাবে, হয়ে গেল। এটা হলো প্রকৃত অবস্থা। এখন হলো যদি কস্টটা 25% কম হতো, তার মানে 25 বাদ গেল, তাহলে 100 থেকে 75 কিন্তু এক্সট্রা থেকে যাবে, তাহলে 75। এখন এটার 40%, তো প্রফিট 40% বের করে যোগ করার চেয়ে একেবারে 140% ধরে, অর্থাৎ কস্টটা হলো 100%, প্রফিট 40%, তাহলে যোগ করলে 140% ধরে আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি মানে 75-এর এই যে কস্টের, এই নতুন কস্ট কাল্পনিক কস্ট যেটা ছিল সেটার 100 ভাগ 140 ভাগ, আবারও 100 ভাগ 140 ভাগ কেন, কস্ট হলো 100 ভাগ, প্রফিট 40 ভাগ মিলে সেলিং প্রাইস হলো 140 ভাগ, যেহেতু আমরা এখানে সেলিং প্রাইস বের করছি। এখন বললো এটা কিন্তু সেলিং প্রাইসের চেয়ে 10 টাকা কম, তার মানে এখানে যদি আপনি এক্স এর মাধ্যমে দেখেন, তাহলে এখানে দেখেন পার্থক্য, ডিফারেন্স হলো কার কার ডিফারেন্স, 125-এর ডিফারেন্স, 125 আর 105-এর ডিফারেন্স, এখানে কিন্তু কত আসে, 20x। এই 20x মানে হলো কত টাকা, 10 টাকা। ডান। আপনার কস্টটা ছিল 100x, এই তাহলে 100x মানে কত, তার মানে আপনারা আগেও আমি এই কাজ করেছি যে 20x এ যা হবে 100x এ তো তার 5 গুণ হবে, 5 গুণ, এখানে 5 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 50 টাকা, 5 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 50 টাকা। ভেরি গুড। তার মানে আগে কি করলাম, আগে ভেরিয়েবল গুলাকে রিলেট করলাম, কস্ট আগে 100x ধরলাম, 25% প্রফিট করলে সেলিং প্রাইস হয়ে গেল 125%। এরপরে বলছে যদি কস্টটা 25% কম হতো, তাহলে 100x থেকে 25% কম মানে 25 কম, 25x কম, তার মানে 75x। এবার তার উপর 40% প্রফিট মানে 75x এর উপর 40% প্রফিট, তার মানে 75 হলো 100%, 75x হলো সেই পুরাটাই কস্ট ছিল, তাহলে সেটা হলো 100 ভাগ, প্রফিট সহ 40 ভাগ সহ হয়ে গেল 140 ভাগ। তাহলে এখানে হিসাব করলে দ্বিতীয় সেলিং প্রাইসটা আমার আসে 105x। এখন দুই সেলিং প্রাইসের পার্থক্য, প্রথমটা ছিল 125x, এটা বেশি, পরেরটা 105x, পার্থক্য হলো 10x, তাহলে 20x হলো 10, তাহলে 100x হলো 50। হ্যাঁ, তাহলে এটা করার একটা ইফেক্টিভ ওয়ে। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় রিটেনে থাকে, এই জন্য এই পদ্ধতিটা আমি রিটেনের জন্য এমন ভাবে করেছি যে আপনারা একটু বর্ণনাটা লিখলেই এটা রিটেন ম্যাথে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভেরি গুড, তাহলে আমি চলে গেলাম পরের অঙ্কে। এবার ক্যালকুলেটিং প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলেটিং প্রফিট অন সেলস। ক্যালকুলেটিং প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলেটিং প্রফিট অন সেলস, মানে এটা কিন্তু একটু আগে আমরা দেখেছি, এটা কিন্তু আমরা একইভাবে একইভাবে আপনি অঙ্কটা নিজেই করেন, দেখবেন একইভাবে হচ্ছে।
তাহলে ক্যালকুলেটিং প্রফিট অন কস্ট ভার্সাস ক্যালকুলেটিং প্রফিট অন সেলস, একটু আগে দেখেছি যে প্রফিটকে সাধারণত কস্টের উপর, কিন্তু কখন যদি সেলস এর উপর বলা থাকে তাহলে সেলস এর উপরে করতে হবে, কিছু বলা না থাকলে কস্টের উপর। তাহলে আমরা এই কোশ্চেনটা, এখন নতুন একটা কোশ্চেন আপনাদের সামনে গেছে, প্লিজ ট্রাই দিস কোশ্চেন, ট্রাই দিস ওয়ান। তাহলে ঝটপট করে ফেলেন। each of the two merchants sell an article for টাকা 10,000 1,000, মানে দুই মার্চেন্টে, দুই ব্যবসায়ীর দুইজনের প্রত্যেকে একটা আর্টিকেল প্রত্যেকেই 1,000 টাকায় বেচে। ইফ মার্চেন্ট এ কম্পিউটস হিজ প্রফিট অন কস্ট প্রাইস, মানে মার্চেন্টের স্বাভাবিকভাবে চিন্তা করে সে কস্ট প্রাইসের উপর হিসাব করে, while merchant B computes his profit on selling price, merchant B উনি কিন্তু সেলিং প্রাইসের উপর হিসাব করে। they end up making profit of 25%, তাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 25% হয়, তাদের প্রত্যেক ক্ষেত্রে, কিন্তু পার্থক্য হলো ওই প্রথমজন কস্ট প্রাইসের উপর হিসাব করেছে আর দ্বিতীয়জন কিন্তু সেলিং প্রাইসের উপর হিসাব করেছে। এখন জিজ্ঞেস করে যে হাউ মাচ is the profit made by merchant B greater than that of, মানে হলো আসলে profit made by merchant A, তার মানে এ যে প্রফিট করে তার চেয়ে বি এর প্রফিটটা কত বেশি, এর প্রফিটটা চেয়ে বি এর প্রফিট কত বেশি। এখন দেখেন এর হিসাবটা আমরা আগে করি, ধারাবাহিকভাবে যাই, এটা আমরা আগে করি। এর কস্ট হলো, কস্টটা কিন্তু আমরা জানি না, তাহলে কস্টটা আমরা 100% ধরলাম, 100%, যেহেতু 25% প্রফিট, তার মানে সেলসটা হয়ে গেল তাহলে 125%, এবং এর হিসাব যদি এখানে করি তাহলে এখানে এর 125% সেলস, তার মানে এই যে 1,000 টাকা সেটা কিন্তু 125% এর সমান। তাহলে 125% যদি হয় 1,000 টাকা, 1,000 টাকা, তাহলে আপনি 1% পাবেন, দেখবেন 1% পাবেন, আপনি চাইলে এখানে ভাগ দিতে পারেন, কিন্তু একটু হিসাবে অ্যাডভান্স হলে আপনি এখানে 8 টাকা পাইতেন, কিন্তু আপনার তো 100% বের করতে হবে। তাহলে আপনি পাবেন 125-এর 125%, আমরা কত করছি, আমরা করছি প্রফিটটা বের করছি। ও তাতে আমার এটা দরকার নাই, আমার তো আরো সহজ, আমাদের এখানে শুধু 25% বের করব, আমার এটা দরকার নেই, আমি একটু মুছে দিচ্ছি। আমরা তো শুধু আমাদের বলেছে প্রফিটটাকে তুলনা করতে, প্রফিটটা তুলনা করব, শুধু প্রফিট। তাহলে যেটা বলছিলাম, এর কস্ট হলো 100%, প্রফিট হলো 25%, তাহলে হয়ে গেল মোট 125%, ওইটা রাফে করলেই হয়তো। এখন আমাদের প্রফিটের তুলনা করতে হলে আমাদের এর প্রফিটটা দেখতে হবে, শুধু প্রফিট হলো 25%, তো আপনারা 5 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব, এখানে 5 দ্বারা ভাগ করলে আমরা 200 টাকা পেয়ে যাব। 125-এর সাথে আর 25-এর সম্পর্ক হলো জাস্ট 5 দ্বারা ভাগ করার সম্পর্ক। তাহলে এটা হলো এর ব্যাপার, পুরো ঘটনাটা হলো এর। বি এরটা কিন্তু অনেক সহজ, বি এরটা সে কিন্তু সেলসের উপর প্রফিট করে, তার মানে সে 1,000-এর উপর সরাসরি তার একদম সে 25% প্রফিট করে ফেলে, 25% প্রফিট, তার মানে এখানে হলো 250 টাকা। তাহলে এখন পার্থক্য জিজ্ঞেস করেছে যে বি এর প্রফিটটার তুলনায় এর প্রফিট কত কম, অর্থাৎ বি কত প্রফিট বেশি করে। তাহলে এই দুইটার পার্থক্য হলো আমরা বলবো 50 টাকা। কোন দুইটার পার্থক্য, এই যে 200 আর 125। তাহলে আরেকবার বলে দিই, এ কিন্তু কস্টের উপর প্রফিট করে, কিন্তু কস্ট আমরা জানি না, যার জন্য এর ক্ষেত্রে কস্টটা সাথে একটু রিলেট করতে হবে। এর যদি কস্ট হতো 100%, তাহলে প্রফিট হলো 25%, সেলিং হলো 125%, এবং এই 125% তার বিক্রয় মূল্য যেটা সেটা হলো 1,000 টাকা। তাহলে তার প্রফিট হলো 25%, যেটা আমরা আগেই দেখিয়েছি, প্রফিট হলো 25% এর প্রফিট। তাহলে এই প্রফিটটা অর্থাৎ 25% ভ্যালু আমরা পেয়েছি 200 টাকা। এর হিসাব শেষ। বি 1,000 টাকার উপর সে সরাসরি সেলস এর উপর প্রফিট করে, while merchant B computes his profit on selling price। তাহলে সেলিং প্রাইস সবার ক্ষেত্রে, উভয়জনের ক্ষেত্রে 1,000 টাকা,
এন্ড 25% বললে এটা এখানে আমরা পেয়ে যাব কত 250 টাকা। তাহলে বি এর প্রফিট হলো 250 টাকা, এর প্রফিট হলো আমরা দেখতে পাচ্ছি 200 টাকা। তাহলে পার্থক্য হয়ে গেল কত টাকা? পার্থক্য হয়ে গেল আমাদের, বলেন, পার্থক্য হয়ে গেল 50 টাকা। ভেরি গুড। তাহলে আমরা এবার আরেকটা অঙ্ক করে আমরা ছেড়ে দিচ্ছি। এটা হলো আমাদের লাস্ট অঙ্ক, এটা হলো আমাদের লাস্ট অঙ্ক। এখানে আমি কি বলেছি আগে বলেন, কস্ট প্লাস প্রফিট, এটা খুব গুরুত্বপূর্ণ। কস্ট প্লাস প্রফিট, এখান থেকে সেলিং প্রাইস পাওয়া যায়, আবার মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলেও সেলিং প্রাইস পাওয়া যায়। সেলিং প্রাইস, তার মানে সেলিং প্রাইস দুই ভাবে পাওয়া যায়। দেখেন, কস্টের সাথে প্রফিট অ্যাড করলে পাওয়া যায়, আবার মার্ক প্রাইস মানে তালিকা মূল্য, নির্ধারিত মূল্য, বা যেটা গায়ে লেখা থাকে আর কি, সেখান থেকে ডিসকাউন্ট বা আমরা যেটাকে কমিশন বলি বা বাট্টা বলি, সেটা বাদ দিলেও পাওয়া যায়, সেলিং প্রাইস পাওয়া যায়। তাহলে আসেন এইরকম একটা অঙ্ক করে আজকের ক্লাস আমরা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষা আসে। এটা সব শার্টস আর সোল্ড ফর 20% less than the price marked, making a 25% profit on its cost. If each shirt is marked at হবে marked at টাকা 500, what is the cost price of each shirt? তাহলে দুইটা শার্টের কস্ট প্রাইস কত? দুই শার্টের কস্ট প্রাইস কত? তাহলে দেখেন, শার্টটা কি করে মার্ক প্রাইসের চেয়ে 20% ইয়েতে বিক্রি করে, মার্ক প্রাইসের চেয়ে 20% লেসে বিক্রি করে। এতে করে কিন্তু কস্টের উপর কিন্তু কি হয়, কস্টের উপর মানে কি বলে 25% প্রফিট হয়। এখন বলা হলো, এটা যদি মার্ক প্রাইস, ওই যে যার উপর ডিসকাউন্ট দিল, সেটা যদি 500 টাকা হয়, তাহলে শার্টটা কত? তাহলে দেখেন, আমরা একদিকে পাচ্ছি সেলিং প্রাইস, সেলিং প্রাইস হলো আমরা মার্ক প্রাইসের উপর হিসাব করলে মার্ক প্রাইসের 80%, মার্ক প্রাইস, এম মানে মার্ক প্রাইস, এম মানে মার্ক প্রাইস এর 80%। 80% কেন? এই 20% লেস মানে 100 ভাগ থেকে তাহলে 20 ভাগ বাদ দিলে 80 ভাগ, 80 ভাগ। তাহলে এম মানে কত? 500 এর 80 ভাগ, 500 এর 100 ভাগের 80 ভাগ, কারণ মার্ক প্রাইস এখানে বলে দিয়েছে। তাহলে এখানে কাটাকাটি করলে আপনি পেয়ে যাচ্ছেন এটা 400 টাকা, 400 টাকা। এটা হলো সেলিং প্রাইস। কিন্তু সেলিং প্রাইস তো আরেকভাবে বের করা যায়, কস্টের উপর 25% বেশি ধরে। তাহলে কস্টের উপর 25% বেশি ধরলে 100 ভাগের 125 ভাগ, এই 125 ভাগে যেটা, সেটা হলো আমাদের আগের হিসাব। আপনি চাইলে একেবারেই রিলেট করতে পারতেন, তারপরেও প্রথম প্রথম হয়তো আলাদা করে দেখানো ভালো। তাহলে এখানে 5 আর এখানে থাকে 4। তাহলে এখন 5 দ্বারা যদি উভয়পক্ষে কাটি, 5 দ্বারা উপরেও ভাগ করলাম, এই লবকে ভাগ করলাম, এই লবকে ভাগ করলে 80 পাবো। তার মানে আমরা কস্ট ইকুয়াল টু পাচ্ছি কত টাকা বলেন তো? কস্ট ইকুয়াল টু পাচ্ছি, এখানে ক্রস গুণন হয়ে যাবে, এটা নিচে এটা উপরে, তাহলে 320 টাকা। তাহলে আমরা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখেন ভালো করে বুঝেছেন কিনা। আমি আপনাদের কমেন্ট গুলো দেখে নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনারা দেখতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি যাওয়ার আগে এটা আমি স্লাইডটা চেঞ্জ করে ফেলবো। অর্পিতা শুভ্র, আপনার জন্য আবার বলছি, এবং এরকম আরো যারা যারা আছেন, অর্পিতা শুভ্র আরো যারা যারা আছেন, আমি এটা মুছে দিয়ে আবার নতুন করে বুঝাই। আপনার মার্ক প্রাইস হলো 500 টাকা, এটা খেয়াল করেন, আমি কি দাগ দিচ্ছি স্ক্রিন দিকে খেয়াল করেন, 500 টাকা। শার্ট আর সোল্ড 20% লেস দেন দা প্রাইস মার্ক, এই প্রাইস মার্ক মানে এই 500 টাকা, এর চেয়ে 20% কমে বেচবেন। তাহলে 500 টাকার চেয়ে 20% কমে বেচবেন, 500 টাকার চেয়ে 20% কমে মানে এর 100 ভাগ থেকে 20 ভাগ বাদ দিয়ে 80 ভাগ আপনি রাখবেন। দোকানদার 100 ভাগ থেকে 20 ভাগ দিয়ে 80 ভাগ রাখবে, 100 ভাগের 80 ভাগ রাখবে। তাহলে এটা গুণ করলে আপনি পেয়ে যান 400। এটাই কিন্তু সেলিং প্রাইস, এটাই কিন্তু সেলিং প্রাইস, এসপি। কিন্তু কস্টের থেকে সেলিং প্রাইস বের করার উপায় হলো, কস্টের উপর আপনি 25% বলেছে, মেকিং এ প্রফিট অফ 25%, মানে ওইভাবে বিক্রি করাতে তার কস্টের উপর 25% প্রফিট হয়। তার মানে 100 ভাগের মধ্যে 25 বাড়িয়ে ধরলে তার মানে 125 ভাগ প্রফিট, মানে প্রফিট সহ। এটা কিন্তু শুধু প্রফিট না, এটা একেবারে সেলিং প্রাইস। অর্থাৎ কস্টটা তো 100 ভাগ, তার চেয়ে 25 ভাগ বাড়াইলেই
সেলিং প্রাইস, তার মানে কস্টের 100 ভাগ 125 ভাগ, এটা হলো সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস মানে হলো, আপনি বলতে পারেন এই সেলিং প্রাইস যেটা আমি লিখেছি সেটাই হলো আমরা এখানে যে 400, তাহলে এখানে তাহলে 400টা লিখে ফেলেন, এটাকে কেটে 400 লিখে দেন, 400। এখন বাকিটা কাটাকাটির ব্যাপার, এদিকে কাটেন, প্রতিদিকে কাটলে 4, এদিকে প্রতিদিকে কাটলে 5, উভয় লবকে যদি 5 দ্বারা ভাগ করে দেন তাহলে এখানে 5, এখানে 80। তাহলে এবার ক্রস গুণন করলে আপনি সি ইকুয়াল টু পেয়ে যাবেন 320 টাকা। তাহলে আমি আরো কিছু অঙ্ক রেখেছিলাম, কিন্তু আমাদের বরাবর যা হয়, কেউ কেউ একটু বুঝতে দেরি হয় বলে আমাদের একটু আবার রিপিট করি আমি। তাহলে যদি তারা এই দায়িত্বটা নেন যে তারা পরে আবার এগুলা দেখে নিবেন, কারণ প্রথম ব্যাখ্যাটা খুব ভালো করে করা হয়, সেকেন্ডও বার একই ব্যাখ্যা হয়তো একটুখানি এদিক ওদিক করে করা হয়, কিন্তু প্রথম ব্যাখ্যাটা আসলে এনাফ থাকে সব সময়। তো যাই হোক, তাহলে আমাদের আমি আরো কিছু লিখেছিলাম, তাহলে এগুলো আপনার ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলেন, এগুলো হোমওয়ার্ক। এগুলা হোমওয়ার্ক ঝটপট আমি 1 মিনিট করে রাখছি, একটু একটু করে রাখছি এখনই। এটা স্ক্রিনশট দেন, এখানে আসলে আমি জাস্ট 5 গোনা পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, স্ক্রিনশটটা দিয়ে ফেলেন, এটা হোমওয়ার্ক থাকবে। যাদের লেকচার শিট আছে তাদের তো আছে, তারপর লেকচার শিট পাওয়ার আগেই করে ফেললেন। চেঞ্জ করলাম। এবার ইন্টারেস্ট, এটা হোমওয়ার্ক। স্ক্রিন চেঞ্জ হলেই আমি 5 পর্যন্ত গোনা পর্যন্ত অপেক্ষা করছি। ইন্টারেস্টেড, সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ কোশ্চেন আসছে। আমি চেঞ্জ করলাম, আশা করি আপনি স্ক্রিনশট নিয়েছেন। পরেরটা সিম্পল ইন্টারেস্ট। আমি চেঞ্জ করে দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে ফেলেন। দেন কম্পাউন্ড ইন্টারেস্ট, ইজি, আপনারা পারবেন। আমার আগে যে ব্যাখ্যাগুলো আসছে ওই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলাইলে এগুলা পারবেন, এবং বিসিএস গুলো দেখে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট। তাহলে ঠিক আছে, এগুলো তো আপনারা পাবেন। তাহলে এটা একটু সবাই লেখেন। এরপরে আরেকটা রেখেছি, এটা 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 একটু দেখে নেন, এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। এটা রেখে দেন। এটা পিডিএফ এ পাবেন, বাট আপনি অপেক্ষা করবেন কেন? আপনি আজকে থেকে কাজ শুরু করে দেন। তানজিল তুষার, আজকে রাতে তো ঘুমানোর আগে এগুলা শেষ করে ঘুমানো উচিত, তাই না? কাজ জমিয়ে রাখবেন কেন? এগিয়ে থাকতে হবে তো। আশা করি সবাই নিয়েছেন। এগুলো লাগবে না, এগুলো ইজি কোয়েশ্চেন। তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন। যাওয়ার আগে আপনাকে মনে করিয়ে দিই, আমরা শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখবো। আরেকটা হলো মাস্ক পরবো, শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলবো, কিন্তু তবু মাস্ক পরবো। বাইরে যেতেই মাস্ক পরবো, বাইরের কারো কোনো মানুষের সাথে কথা বলতেই আমরা মাস্ক পরবো, বাইরে যেতেই মাস্ক পরবো। আরেকটা হলো আমরা মায়া ছড়াবো, আমরা আরেকজনকে, যেমন আমরা যে এই যে প্রিপারেশন নিচ্ছি, এটা যেরকম আমাদের এই মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের জব সিকারদের জন্য মায়া ছড়ানোর আয়োজন হিসেবে এটা করা হচ্ছে। তো আমার আশা হলো, প্রত্যাশা হলো যে আপনারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন তারা নিজেরাও মায়া ছড়াবেন, তার মানে আরেকজনকে হেল্প করবেন, আরেকজনকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তাতে করে আপনারটা কখনোই কমবে না। যদি এটা কম্পিটিটিভ এক্সামে আপনি মানে কি করছেন, আপনি পার্টিসিপেট করবেন, কিন্তু আপনি আরেকজনকে বুঝান, আপনার বুঝাটা আরো ভালো হবে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আসসালামু আলাইকুম।